আচ্ছা, আমি স্লাইডটা ওপেন করি। আমরা গতদিন শিখছিলাম যে কিভাবে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল এসইওর কাজগুলো করতে হয়। তো আমরা স্কিমা পর্যন্ত এসে আটকে গেছিলাম। আজকে আমরা এই বাকি জিনিসগুলো দেখব এবং খুব মজার একটা, খুব চমৎকার একটা সফটওয়্যারের কাজ আজকে আমরা শিখব। এবং আমরা পুরো ক্লাস ধরে সেই সফটওয়্যারটা নিয়ে কাজ করব এবং সেই সফটওয়্যারের কাজগুলো আমরা প্র্যাকটিস করব সবাই। ঠিক আছে? আচ্ছা। তো এখানে দেখেন, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা পার্ট। এটার নাম হচ্ছে বিল্ড সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল। কিছু কিছু ইউআরএল আছে, যেমন আমি একটা ওয়েবসাইটে যাই। আহ, আচ্ছা, ওয়েবসাইটে যাইতে হবে না, এখানে ফেসবুকেই মনে হয় লিঙ্ক গুলো আছে। ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন ইউআরএল গুলো পুরোপুরি ভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। হ্যাঁ, এই যে দেখেন ইএন স্ল্যাশ, এই যে সংখ্যা আসছে, তারপরে কেমন একটা অবস্থা। এই ইউআরএল গুলো কিন্তু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। বাট এখানে একটা ইউআরএল দেখেন। নিয়ে দাও, নিয়ে দাও। তাহলে আমি এখন রাউটার ইউজ করতে পারবো না। আমার কথা কি শোনা যাচ্ছে এখন ক্লিয়ার? ওই আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করলাম। ফোনের ইন্টারনেট স্টেবল থাকে না, তো উঠানামা করে মাঝে মাঝে আর কি। আচ্ছা, জায়গা সমস্যা নাই। এখানে দেখেন আমি দেখে শুরু করছি হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল দিয়ে। তো এখানে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল। কিছু কিছু ইউআরএল আছে, দেখলে বুঝতে পারবেন। আর ইউআরএল গুলোর মধ্যে হট চিহ্ন থাকে, বিভিন্ন স্ট্রিং থাকে, বিভিন্ন কথাবার্তা থাকে। ওই সমস্ত ইউআরএল সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না। হ্যাঁ, যেমন ধরেন এখানে আমি যদি সার্চ করি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল, আমি যদি এভাবে গুগলে সার্চ করি, তাহলে এখানে অনেক অনেক আর্টিকেল পাবো যেখানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল কেমন হওয়া উচিত সেটা নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। তো এই যে দেখেন example.com স্ল্যাশ টপিক এরকম হওয়া উচিত আসলে। হ্যাঁ, আর এছাড়া যদি কোনো কিছু থাকে উল্টাপাল্টা, বিভিন্ন রকমের সিম্বল থাকে, বিভিন্ন রকমের ডাইনামিক ইউআরএল স্ট্রিং থাকে, তাহলে সেগুলো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে না। যেমন এই যে আমি এইটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে এতক্ষণ ধরে। তো এই জিনিসটাই আসলে আমি একটা ইউআরএল খুঁজতেছিলাম যেটার মধ্যে এরকম আছে, আসলে নাই। এই যে দেখছেন এটা domain.com/cart/hot cid এত, এটা টোটালি হচ্ছে একটা ডাইনামিক ইউআরএল এর চেহারা। এই ডাইনামিক ইউআরএলটা, আচ্ছা ঠিক আছে, ডাইনামিক ইউআরএল এরকমও হয়, আবার কোথাও ডাইনামিক ইউআরএল কে সুন্দরও করা যায়। কিন্তু ইউআরএলটা কিন্তু একবারে সুন্দর করা না। হ্যাঁ, এটা একবারেই সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি না।
সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কোনটা? সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হচ্ছে এই যে এইদিকে যদি যাই, এই যে এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। হ্যাঁ, domain.com/whisky/iris whisky এরকম আর কি, বা এইরকম এইরকম, এই যে এইগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ইউআরএল। ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন। ওকে, এটা কিন্তু টেকনিক্যাল এসইওর একটা পার্ট। এই সমস্ত প্রবলেম যদি ওয়েবসাইটে থাকে তাহলে ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক ফল ডাউন করে। তারপরে 301 এবং 302 রিডাইরেক্ট, এটা হচ্ছে একটা কি টেকনিক্যাল এসইওর একটা পার্ট। তো 301 আর 302 রিডাইরেক্ট কি, এই দুটো জিনিস দেখানোর জন্য আমি একটু গুগলে আপনাদের এইটা সার্চ করে দেখাই। এটা হচ্ছে এক ধরনের রিডাইরেক্ট সিস্টেম। রিডাইরেক্ট বুঝেন তো? রিডাইরেক্ট হচ্ছে যে যখন আমরা কোনো কিছুর উপরে ক্লিক করি সেখান থেকে রিডাইরেক্ট হয়ে যখন আরেক জায়গায় চলে যায় সেটাকেই বলা হয় হচ্ছে রিডাইরেক্ট। ঠিক আছে? তো এই লাইনগুলো একটু পড়েন তো। এখানে বলা আছে 301 301 means that page has permanently moved to a new location। তার মানে হচ্ছে যে একটা পেজ একটা নিউ লোকেশনে পার্মানেন্টলি মুভ করবে। ঠিক আছে? তো আমার ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস রিডাইরেক্ট করা ছিল আগে, আমি একটু পরেই আপনাদেরকে রিডাইরেক্টের উদাহরণগুলো দেখাচ্ছি। আর 302 মানে হচ্ছে যে টেম্পোরারি যাবে। ঠিক আছে? তো এখানে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। এমডি ফারুক খানের যে ওয়েবসাইট আছে, আমার সাইটেও সেম কাজ করা ছিল। পরে আমি একটু রাগ করে আমার সাইট থেকে ওই জিনিসগুলো ফেলে দিছি আর কি। হ্যাঁ, এইখানে দেখেন ওনার সাইটটা। যদি বাংলা ব্লগে ক্লিক করেন আপনি, দেখেন রিডাইরেক্ট হয়ে কোথায় চলে যায়, স্ল্যাশ বাংলা। এই দেখছেন নতুন একটা পেজে চলে যাচ্ছে কিন্তু। ঠিক আছে? তো এইখানে আগে যাইতো না, আগে যাইতো হচ্ছে blog.mdfarukhan.com, এইরকম একটা ব্লগে যাইতো আগে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে এই রিডাইরেক্ট আসলে কি। অথবা দেখেন না, আপনারা একটা লিংকে ক্লিক করেন কিন্তু রিডাইরেক্ট হয়ে আরেকটা জায়গায় চলে যায়। হ্যাঁ, এরকম কিন্তু হয়। সেটা হচ্ছে যে ওই যে যখন কোনো ফাইল ডাউনলোড করতে যান, দেখছেন ফাইল ডাউনলোড করতে গেলে কিন্তু ঘুরায় খালি, এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এই জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে এই জায়গা, এই বিভিন্ন জায়গায় ঘুরায় খালি। কিন্তু আসলে ফাইনালি আপনাকে ডাউনলোড করতে দেয় অনেকক্ষণ ঘুরানোর পরে রিডাইরেক্ট করে নিয়ে যায়, একটা পেজে ক্লিক করলে আরেকটা পেজে রিডাইরেক্ট করে নিয়ে যায়। তো ওই যে ওরা যে রিডাইরেক্ট গুলো করে এগুলো হচ্ছে 302 রিডাইরেক্ট করে, টেম্পোরারি রিডাইরেক্ট করে। কারণ হচ্ছে যে দেখবেন ইউআরএল গুলো চেঞ্জ হয়। একদিন ঢুকে দেখলেন আপনাকে ক্রোমের এক্সটেনশন ডাউনলোড করতে বলতেছে, পরের দিন ঢুকে দেখবেন যে আপনাকে ক্রোমের এক্সটেনশন আরেকটা কাজ করতে বলতেছে, আপনাকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তো এই যে যে ঘুরাচ্ছে আপনাকে, এটা হচ্ছে 302 রিডাইরেক্ট। আর 301 মানে হচ্ছে সারা জীবনের জন্য রিডাইরেক্ট করা। এখন কথা, 301 রিডাইরেক্ট আমরা কখন করব? আমরা করব হচ্ছে বিভিন্ন কারণে করতে পারি। যেমন আমার ওয়েবসাইটটা দিয়ে একটু উদাহরণ দিই। আমার যে ওয়েবসাইট আছে creativeniloy.com, আমার ওয়েবসাইটটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে পারবেন তাহলে। হ্যাঁ, এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, তাই না? এখানে যদি আমি ক্লিক করি কোথায় রিডাইরেক্ট হয় দেখেন, স্ল্যাশ বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এই পেজের মধ্যে রিডাইরেক্ট হচ্ছে। তাহলে এই পেজের মধ্যে যে রিডাইরেক্ট হচ্ছে, এটা কেন হচ্ছে আসলে? কেন হচ্ছে? আমি ক্লিক করলাম অ্যাবাউটে, বাট চলে গেল বেস্ট এসইও এক্সপার্ট পেজে। কেন রিডাইরেক্ট হলো এটা? আর এটা কিন্তু সারা জীবনের জন্য রিডাইরেক্ট করা, এটাকে পার্মানেন্ট রিডাইরেক্ট বলা হয়। বোঝা গেছে? সরি, আমার একটা কল আসছে। আচ্ছা, ওকে, শুনতেছেন আপনারা? হ্যালো, শুনতেছেন?
আচ্ছা দেখেন আমি ক্লিক করলাম অ্যাবাউট পেজে, বাট চলে গেল বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ পেজে। তাহলে আমার অ্যাবাউট পেজের সাথে এই পেজটা রিডাইরেক্ট করা আছে। ওকে, তো এখন মনে করেন আমি কি করছিলাম জানেন, আমি প্রথমে ভুল করে না স্ল্যাশ অ্যাবাউট পেজ ক্রিয়েট করে ফেলছিলাম। আমি এই যে এই অ্যাবাউট পেজটা ক্রিয়েট করে ফেলছিলাম, অ্যাবাউট ক্রিয়েট করছিলাম। তাহলে আমার অ্যাবাউট পেজ দেওয়ার এখানে ইচ্ছাই নাই, বাট আমি ক্রিয়েট করছি, বাট মেনুর মধ্যে অ্যাবাউট পেজে অন্য কিছু দেওয়া আছে। আমি কি করছিলাম জানেন, ভুল করে আমার এই যে ফুটারে, ওয়েবসাইটের ফুটারের মধ্যে আমি এই অ্যাবাউট আস এর মধ্যে স্ল্যাশ অ্যাবাউট লাগাই দিছিলাম, বাট স্ল্যাশ অ্যাবাউট পেজের তো কোনো অস্তিত্বই নাই, তাই না? এই পেজের তো কোনো অস্তিত্বই নেই, আমি এই পেজটাকে তো লাইভই করি নাই, অথচ আমি এটার সাথে কানেক্ট করে রাখছি। পরে হলো কি, এটা ভিজিটর ঢুকার পরে দেখলো যে 404, এই 404 ঠেকানোর জন্য আমি করলাম কি, আমি এখান থেকে এই অ্যাবাউট পেজটা ফেলে দিলাম, ফেলে দিয়ে সেটাকে আমি রিডাইরেক্ট করে এই যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে নিয়ে গেলাম। ঠিক আছে, এই যে অ্যাবাউট পেজে ক্লিক করলে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে চলে যায়, দেখছেন চলে যায়। তাহলে আমি যে রিডাইরেক্টটা করছি সারা জীবনের মনে রিডাইরেক্ট করছি আমি, তার মানে এটা হচ্ছে 301 রিডাইরেক্ট। আর 301 রিডাইরেক্টই সবসময় আমাদের করতে হবে, 302 রিডাইরেক্ট করার দরকার নাই কিন্তু, ঠিক আছে? 302 রিডাইরেক্ট করে যারা উল্টোপাল্টা কাজ করে তারা বেশিরভাগ সময় এগুলা কাজ করে। আর আরেকটা বিষয় হতে পারে 301 রিডাইরেক্ট করার আরেক পিছনে আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে মনে করেন আপনি একটা পেজ খুলছেন স্ল্যাশ অ্যাবাউট, ওকে, পেজ খুলে মেনু দিলেন, সব জায়গায় কানেক্ট করলেন এবং আপনার এই অ্যাবাউট পেজ গুগলে র্যাঙ্কও করলেন। র্যাঙ্ক করার পরে হঠাৎ আপনার একদিন মনে হচ্ছে যে এই অ্যাবাউট পেজটা না দিয়ে আমার এইভাবে দেওয়া উচিত ছিল, অ্যাবাউট আস, আমার অ্যাবাউট আস দেওয়া উচিত ছিল। আপনারা কি বুঝতেছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ধরেন আপনি প্রথমে অ্যাবাউট পেজটা খুলছেন, খোলার পরে আপনার ওয়েবসাইট অ্যাবাউট পেজ দিয়ে র্যাঙ্ক করছে, অ্যাবাউট পেজে আপনার মেনুতে লাগানো আছে, ফুটারে লাগানো আছে। এক, হ্যাঁ, আচ্ছা আপনারা কেউ কথা বলেন না, আপনারা মাইক্রোফোন ইয়া রাখেন, আমি দেখতেছি। তো মনে করেন এই অ্যাবাউট পেজটাতে আমি সবকিছু করলাম, পরবর্তীতে আমার মনে হচ্ছে যে অ্যাবাউট না হয়ে অ্যাবাউট আস হওয়া উচিত ছিল। তো আমি নতুন করে করলাম কি, অ্যাবাউট পেজটা ডিলিট করে দিয়ে অ্যাবাউট আস পেজটা বানাই দিলাম। তাতে করে হলো কি জানেন, ভিজিটর তো আমার অ্যাবাউট পেজ চিনে, অ্যাবাউট আস পেজ তো চিনে না। ভিজিটর ক্লিক করবে অ্যাবাউটে, হিট করবে অ্যাবাউটে, তো তখন হিট করার পরে সে 404 দেখতে পারবে, তার সামনে কিছুই আসবে না। বাট অ্যাবাউট আস ক্লিক করলে হয়তো আমার অ্যাবাউট আস পেজটা আসতেছে। তাহলে এখন সলিউশন কি? আমার তো অ্যাবাউট পেজটা আগে গুগলে র্যাঙ্ক করেছিল, বাট নতুন যে আমি পেজটা খুলছি এই পেজের তো কোনো ভ্যালুই নাই গুগলের কাছে। বাট ভিজিটর সবসময় অ্যাবাউট পেজে যাচ্ছে, অ্যাবাউট আস পেজে কেউ ক্লিকই করতেছে না। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে এই পূর্বের যে অ্যাবাউট পেজ ছিল এটার সাথে নতুন অ্যাবাউট আস পেজটাকে আমি 301 রিডাইরেক্ট যদি করে দিই, তাহলে মানুষ ক্লিক করবে অ্যাবাউটে, বাট চলে আসবে অ্যাবাউট আসে। বোঝা গেছে? সেই ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে না, কোনো রকমের কোনো ব্যাড ইফেক্ট পড়বে না। হ্যাঁ, বলেন। ওকে, তাহলে দেখেন আমরা একটু 301 302 রিডাইরেক্ট আরেকটু ভিউ করি। 301 হচ্ছে একদম পার্মানেন্ট রিডাইরেক্ট করা, আর 302 হচ্ছে যে অল্প সময়ের জন্য রিডাইরেক্ট করা। তো পার্মানেন্ট রিডাইরেক্ট হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট একটা পেজ থেকে নতুন পেজে, মানে পুরাতন পেজের সাথে নতুন পেজটাকে একবার পার্মানেন্টলি আমি কানেক্ট করবো বা পার্মানেন্ট সেই পেজটাকে মুভ করে দিব। তো সেই পেজের র্যাঙ্ক, সেই পেজের ব্যাকলিঙ্ক, সেই পেজের যে লিঙ্ক জুস বা সেই পেজের সমস্ত কিছু নতুন পেজের সাথে কানেক্ট করতে নতুন পেজের সাথে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 301 রিডাইরেক্ট। তো এটা আরেকটু ডিটেলসে পড়বেন, এটা লিঙ্কটা একটু ওপেন করে নেবেন, লিঙ্ক ওপেন করে নিয়ে আরেকটু ডিটেলসে পড়বেন এখানে। My webmaster would like to difference between 301 302 redirect of use সেম টু ওয়ার্ক সেম ওয়ে। আচ্ছা এখানে অনেক বড় আর্টিকেল এটার মধ্যে লেখা আছে, তো তারপরে সমস্যা নাই, এই বড় আর্টিকেলটা একটু পড়ে নিন। হ্যাঁ, যে কিভাবে করে অনেক কিছু এখানে লেখা আছে, প্রত্যেকটা আর্টিকেল পড়ে বুঝতে পারবেন। এবং সবচেয়ে ভালোভাবে লেখা আছে মনে হয় মজের মধ্যে, আমি এই মজ থেকে পড়েই শিখছিলাম এই জিনিসগুলো। হ্যাঁ,
তো এই যে হোয়াট ইজ রিডাইরেক্ট, একটা হচ্ছে 301 মুভ পারমানেন্টলি, 302 মুভ টেম্পোরারি। ওকে, তো 301 ইজ এ পার্মানেন্ট রিডাইরেক্ট পাস বিটুইন 90 থেকে 99% লিঙ্ক ইকুইটি। মানে যে লিঙ্কটা আমি মানে মুভ করতেছি সেই লিঙ্কটার 90 থেকে 99% ইকুইটি বা র্যাঙ্কিং পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে সেই নতুন লিঙ্কে। ওকে, 301 refers to the HTTPX status code for this type of redirect। এই রিডাইরেক্টের মধ্যে HTTP স্ট্যাটাস কোড থাকে, বাট আমাদের দরকার কি HTTPS, তাই না? In most instances, 301 redirect is the best method to implementing redirect on a website। খুবই ভালো একটা কাজ। 302 এটা কি? এটা হচ্ছে 302 হচ্ছে some of the Google employee have indicated that there are cases in 301, 302 may be treated similarly, but our evidence suggests that safest way to ensure search engine browsing of all kind of give full credit is to move a 301 when permanently redirecting URL। এখন কথা হচ্ছে যে গুগলের যারা ইঞ্জিনিয়ার আছে তারা ইন্ডিকেট করছে যে 301 302 এর মধ্যে আসলে আলাদাভাবে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আচ্ছা, কেউ কি কিছু লিখছেন? পিসিতে সাউন্ড অফ থাকলে রেকর্ডিং সাউন্ড আসবে কিনা? রেকর্ডিং সাউন্ড আসার কথা হিসাবে, রেকর্ডিং সাউন্ড না আসলে আবার দেখা যাচ্ছে যে এখান থেকে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তা দেখেন, আহ, তারপরে 307 আছে, এবং আরো অনেক রিডাইরেক্ট সিস্টেম আছে। রিডাইরেক্ট গুলো কিভাবে হয়? এটা হচ্ছে পেজ এ থেকে পেজ বি তে রিডাইরেক্ট, মানে পেজ এর সমস্ত ডাটা পেজ বি তে চলে যাবে। ওকে, একবারে পার্মানেন্টলি মুভ হয়ে যাবে। তো এখানে যদি পেজ এ থেকে আমরা 301 রিডাইরেক্ট করে পেজ বি তে চলে আসি, তাহলে ইউ আর দ্য নিউ এ গট ইট। ওকে, আমি এই পেজ বি এর মধ্যে পেজ এ কে পেয়ে যাবো। ওকে, তো এগুলো একটু পড়ে নেবেন খুব ভালোভাবে। এই 301 রিডাইরেক্টের প্রবলেম গুলো কি, প্রবলেমের সলিউশন কি, ইনস্টলেশন কিভাবে করতে হয়, সমস্ত জিনিস এখানে বলা আছে, দেখে নেবেন। হ্যাঁ, 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 চলে যাবে। না, 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 এইটা কিওয়ার্ডের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, 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 সার্চের সাথে রিডাইরেক্ট কোনো সম্পর্ক নাই। আমার মনে হচ্ছে যে রিডাইরেক্ট আপনাদের প্র্যাকটিক্যালি না দেখালে বুঝবেন না। আমি কি প্র্যাকটিক্যালি দেখাবো আপনাদের? হ্যালো, আচ্ছা, তাহলে অন্য একটা কিছু দিয়ে দেখাইতে হবে। তাছাড়া দেখা হচ্ছে যে আমার সাইটের উপরে আবার ব্যাড ইফেক্ট পড়বে। আম, অন্য কি দিয়ে দেখানো যায়, কি দিয়ে দেখানো যায়? আচ্ছা, আমি অন্য একটা পেজ দিয়ে দেখাই। হ্যাঁ, এখানে কিছু পেজ আমার এখানে আছে, কিছু ডেমো বা কিছু টেস্ট পেজ এখানে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, আমি এটা দেখাই দিই। রিডাইরেক্টের সম্পর্ক হচ্ছে পেজের সাথে, বুঝতে পারছেন? মানে একটা পেজের সাথে আরেকটা পেজের সম্পর্ক। এটা গুগল সার্চ করে কিওয়ার্ডের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখানে কোনো প্লাগইন আপলোড না করে এখান থেকে জাস্ট আমি র্যাঙ্ক ম্যাথটা লাগাই। র্যাঙ্ক ম্যাথ ছাড়া আবার এটা, র্যাঙ্ক ম্যাথ ছাড়া রিডাইরেক্ট বোঝা যাবে না। এই জন্যই বললাম যে প্র্যাকটিক্যাল ক্লাস না করলে আসলে কোনো কিছুই বোঝানো সম্ভব না আপনাদের। বুঝতে পারছেন? আচ্ছা,
এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথের মধ্যে এই যে রিডাইরেক্ট নামের একটা অপশন আছে, রিডাইরেকশন। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন নো রিডাইরেকশন, নো রিডাইরেকশন। এখান থেকে আমি একটা রিডাইরেকশন ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখাই। আমি একটা পেজ ক্রিয়েট করি এখানে গিয়ে। এই পেজটার নাম দিয়ে হচ্ছে ধরেন যে অ্যাবাউট। আচ্ছা, এভাবে পেজ ক্রিয়েট করলে সময় লাগে, আমরা এভাবে করি। আচ্ছা, সে ধরেন এখানে আমি একটা পেজ ক্রিয়েট করলাম অ্যাবাউট, ওকে। তাহলে এই পেজের ইউআরএল টার দিকে খেয়াল করেন। রিডাইরেক্টের সম্পর্ক সবসময় ইউআরএল এর সাথে। যে এটা ইউআরএল না, এটা কিন্তু ইউআরএল, তাই না? কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এই যে চলে আসছে অ্যাবাউট পেজ, তাই না? এটা অ্যাবাউট পেজ। তো ভালো লাগতেছে। এটার সাথে আমি একটা কন্টেন্ট লাগাই দিই, দিস ইজ মাই অ্যাবাউট পেজ। আমি এমনি কন্টেন্ট দিচ্ছি, হ্যাঁ, এটা না দিলেও হবে বোঝানোর জন্য দিলাম। হুম, এখন চিন্তা করেন, আহ, আমি আরেকটা নতুন পেজ খুলতে চাচ্ছি। সেই নতুন পেজটার নাম হবে ধরেন অ্যাবাউট আস। আচ্ছা, পেজ না খুললেও হবে, আমি এখানে রিডাইরেকশন অপশনে চলে যাই। গিয়ে এখানে আমি নিউ রিডাইরেক্ট ক্লিক করি। ক্লিক করার পর এটা হচ্ছে সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল হবে হচ্ছে এটা অ্যাবাউট, আর ডেস্টিনেশন ইউআরএল হবে হচ্ছে ধরেন আমি অ্যাবাউট হাইফেন আস দিয়ে দিলাম, ওকে। দেওয়ার পরে এটা কি ধরনের রিডাইরেক্ট হবে, পার্মানেন্ট মুভ নাকি টেম্পোরারি মুভ? আমি যদি টেম্পোরারি মুভ করি তাহলে দেখা যাচ্ছে যে কিছুই হবে না, রিডাইরেক্ট ঠিক হবে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই অ্যাবাউট পেজের লিংক জুস বা অ্যাবাউট পেজ যদি গুগলে র্যাঙ্ক করতো তাহলে এটার র্যাঙ্কিংটা এটার মধ্যে আসতো না। বাট যখন আমি 301 করব তখন এই পেজের র্যাঙ্কিং নতুন পেজের সাথে চলে আসবে, হ্যাঁ। তাহলে আমি অ্যাবাউট পেজের সাথে আমার অ্যাবাউট আস পেজটা লিংক করে দিচ্ছি। অ্যাবাউট আস পেজের কিন্তু অস্তিত্ব এখনো নাই। আমি ধরে নিলাম যে আমি ক্রিয়েট করছি এটা, ঠিক আছে, আমি ক্রিয়েট করলাম না। জাস্ট এখানে আসলাম, আসার পরে অ্যাড রিডাইরেকশনে ক্লিক করলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন আমি অ্যাবাউট পেজে ঢুকি, এখন আর ঢুকে কিনা দেখেন তো। দেখেন রিডাইরেক্ট অ্যাবাউট আসে চলে গেল। খেয়াল করছেন? বোঝা গেছে রিডাইরেক্ট কি? হ্যালো, আরেকটু সহজ ভাবে বুঝাই, সেটা হচ্ছে যে এইখানে দেখেন আরেকটা অপশন আছে র্যাঙ্ক ম্যাপের, এটাকে 404 মনিটর বলা হচ্ছে। তো 404 মনিটরের মধ্যে থেকে আপনি এখানে বুঝতে পারবেন যে কোন পেজগুলো 404, কোন পেজগুলোর অস্তিত্ব নাই। যেমন ধরেন যে অনেক সময় হয় না যে এই যে এই ফাইলটা, এখানে দেখেন কিছু 404 ফাইল আছে, এই যে 404, এই যে 404, এই যে 404। তো অনেক সময় এই 404 পেজগুলো আপনি রিডাইরেক্ট করে দিতে পারবেন কিন্তু আপনার সাইটের সাথে, হ্যাঁ। তো এই রিডাইরেক্টটা রাখাই হয়েছে হচ্ছে 404 মনিটর করার জন্য বা 404 পেজ সলিউশন করার জন্য। যে সমস্ত পেজের মধ্যে ঢুকলে কিছুই দেখায় না, সেই সমস্ত ক্লিক করলে যেন নতুন একটা পেজ আসে, এই জন্যই রিডাইরেক্ট আসা, আর কোনো কারণই নাই। আচ্ছা, এখানে রেকর্ড হচ্ছে না, আমি আচ্ছা পরে দেখবো। এটা কেটে দিলাম, আর রিডাইরেক্ট নিয়ে কোনো কাজ নাই। রোবট টিএক্সটি, এটা আপনাদের আমি গতদিন শিখাইছি। রোবট টিএক্সটি, রোবট টিএক্সটি কিভাবে কাজ করে যখন সার্চ কনসোল নিয়ে কাজ করে তখন। ক্রিয়েট এন্ড সাবমিট সাইট ম্যাপ, এটাও শিখাইছি। সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করে, সাইট ম্যাপ কিভাবে সার্চ কনসোলের মধ্যে দেয়। গেট রিড অফ ডুপ্লিকেট কন্টেন্ট, কিছু কিছু পেজের মধ্যে, কিছু কিছু ওয়েবসাইটের মধ্যে ডুপ্লিকেট কন্টেন্ট থাকতে পারে। এই ডুপ্লিকেট কন্টেন্ট গুলো আমাদেরকে রিমুভ করতে হবে। হয় না এরকম ডুপ্লিকেট কন্টেন্ট কিন্তু থাকে, ই কমার্স সাইট গুলোতে প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কন্টেন্ট থাকে। সেট আপ ইউর এএমপি অ্যাসেলারেটেড মোবাইল পেজ, এটা একটা হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। তো এএমপি কি আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখাই। এএমপি
এভাবে যদি সার্চ দিই তাহলে আমি তো পেয়ে যাবো। এটা হচ্ছে এএমপি হচ্ছে ওয়েব কম্পোনেন্ট অফ ফ্রেমওয়ার্ক ইজিলি ক্রিয়েট ইউজার ফ্রেন্ডলি। এএমপি এর ফুল মিনিং হচ্ছে অ্যাসেলারেটেড মোবাইল পেজ। AMP is an open source HTML framework developed by AMP open source project. Okay, it was originally created by a Google as a competitor to Facebook Instant Article and Apple News. এই অ্যাপেল নিউজ এবং ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের সাথে কম্পিট করার জন্য গুগল এই এএমপিটাকে বানাইছিল। এএমপি ইজ অপটিমাইজ ফর মোবাইল ওয়েব ব্রাউজিং। তাহলে এএমপি এমন একটা জিনিস যেটা যদি আমাদের ওয়েবসাইটের সাথে লাগাই আমরা, তাহলে আমাদের ওয়েবসাইটটা মোবাইল ব্রাউজিং এর জন্য অপটিমাইজড হয়ে যাবে। ওকে, অ্যান্ড ইন্টেন্ড টু হেল্প ওয়েব পেজ লোড ফাস্টার। তাহলে এএমপির মূল কাজটা বুঝতে পারছেন? এএমপি ইজ অপটিমাইজ ফর মোবাইল ওয়েব ব্রাউজিং অ্যান্ড ইন্টেন্ডেড টু হেল্প ওয়েব পেজেস লোড ফাস্টার। ওকে, এটুকু পরেই আপনারা বুঝতে পারছেন যে এএমপি দুইটা কাজ করে। একটা হচ্ছে যে মোবাইল ব্রাউজিং এর জন্য হেল্প করে, মানে মোবাইল থেকে ব্রাউজিং এর জন্য হেল্প করে, আর একটা হচ্ছে যে আপনার যে ওয়েব পেজ গুলো আছে সেগুলো দ্রুত মোবাইল ভার্সনে লোড করার জন্য হেল্প করে। তাহলে এই এএমপিও কিন্তু আমার এই টেকনিক্যাল এসইওর একটা পার্ট। তাহলে এখন বলতে পারেন যে যেহেতু এটা একটা এইচটিএমএল ওপেন সোর্স কোড বা এটা এক ধরনের ফ্রেমওয়ার্ক, তাহলে এই ফ্রেমওয়ার্কটা আমার ওয়েবসাইটের মধ্যে আমি কিভাবে আপলোড করতে পারি? এটা কিন্তু একটা পার্সোনাল বিষয়, তাই না? এটা খুব পপুলার একটা জিনিস। কিন্তু দেখেন এই যে ইউএসএ থেকে 90,500 মান্থলি সার্চ ভলিউম এই কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম 90,500। চিন্তা করা যায় তাহলে কত পপুলার একটা জিনিস এমপি। তো আমি একটু আমার গ্রুপ বাই এসে টুলস যে ওয়েবসাইট আছে এটা দিয়ে আমি আপনাদেরকে এএমপি টা বুঝাই দিচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এমপি কি, এমপি কিভাবে সেট আপ দেয়, এমপি কিভাবে কাজ করে। এখানে দেখেন আমি প্লাগইন সেকশনের মধ্যে যাই। আমার ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা প্লাগইন অ্যাড করা আছে, শিট। আমার সাবডোমেইনের মধ্যে ঢুকে গেছিলাম আমি। আচ্ছা, এখান থেকে আমি প্লাগইন সেকশনের মধ্যে যাই। এই যে দেখেন আমি একটা প্লাগইন জাস্ট লাগাই রাখছি। আপনারা এই এএমপি লিখে সার্চ করলে এই প্লাগইনটা পেয়ে যাবেন। আমি প্লাগইনটা অ্যাড করে রাখছি। প্লাগইন অ্যাড করার পরে বিলিভ করেন আর কোনো কাজ নাই, অটোমেটিক্যালি আপনার সাইটের মধ্যে এমপি বসে যাবে। এখানে সেটিং এ যাবেন, সেটিং এ যায় কোন পেজের মধ্যে এমপি বসবে এটা একটু সিলেক্ট করে দিবেন। সবগুলো পেজই সিলেক্ট করে দিবেন, কাজ শেষ। ঠিক আছে? তো এই এএমপিটা ওয়ার্ডপ্রেসের সাথে অ্যাড করা এতটাই সহজ যে একটা প্লাগইন ইনস্টল করাই কাজ, আর কোনো কাজ নাই। জাস্ট আপনার এএমপিটা আপনার সাইটের মধ্যে সেট আপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন অ্যাড ব্রেড কাম ফর এ বেটার নেভিগেশন। ব্রেড কাম বলতে আসলে যে আপনার কোন পেজের পর কি দেখাবে এগুলো। তো ব্রেড কামটা আসলে এখন খুব বেশি একটা জরুরি বিষয় না, এই জন্য ব্রেড কাম আমরা অ্যাডও করি না। এখন দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল। ক্যানোনিক্যাল ইউআরএলটা আপনাদেরকে আমি একটু বুঝাই দিই। হ্যাঁ, ক্যানোনিক্যাল ইউআরএল, ক্যানোনিক্যাল ইউআরএল মানে হচ্ছে ক্যানোনিক্যাল ভার্সন। ওকে, তো আমরা জানি যে একটা ওয়েবসাইটের 4টা ভার্সন থাকে, তাই না? অডিট। আমি একটু একটা আর্টিকেল দিয়ে আপনাদের একটু ব্যাপারটা ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এসইও অডিট লিখে সার্চ করলেই ফার্স্টে একটা আর্টিকেল পাবেন। এই আর্টিকেলের নাম হচ্ছে এইচরেফ ব্লগের যে আর্টিকেলটা। হ্যাঁ, 16 স্টেপ এসইও অডিট প্রসেস টু বুস্ট ইওর গুগল র্যাঙ্কিং। মানে 16টা প্রসেস আমাদের ফলো করতে হবে আমাদের গুগলে ওয়েবসাইটটা র্যাঙ্ক করানোর জন্য। তো নিচের দিকে একটু আসি এখানে। এই যে এখানে দেখেন প্রথম ভার্সন হচ্ছে চেক দ্যাট অনলি ওয়ান ভার্সন অফ ইউর ওয়েবসাইট ইজ ব্রাউজেবল। মানে আপনার ওয়েবসাইটের একটা ভার্সনই মাত্র ব্রাউজেবল হয়। আমরা জানি যে ওয়েবসাইটের ভার্সন 4টা, তাই না? একটা হচ্ছে এইচটিটিপি domain.com মানে website.com, তারপরে এইচটিটিপি www, এইচটিটিপিএস, এইচটিটিপিএসডব্লিউ। বুঝা গেছে? এই 4টা ভার্সন একটু আপনারা মুখস্থ করে রাখেন। ওকে, তো এইচটিটিপি, এইচটিটিপি www, এইচটিটিপিএস, এইচটিটিপিএসডব্লিউ। এখন কথা হচ্ছে যে আমাদের জন্য বেটার কোনটা হবে? আমাদের জন্য অবশ্যই বেটার হচ্ছে এইচটিটিপিএস www।
বা এইচটিটিপিএস, এই দুইটাই, এই দুইটার যে কোনো একটা হলেই হবে। বাট এইগুলো যদি আমাদের সাইটের মধ্যে থাকে তাহলে আমাদের সাইটে কিন্তু একটু হলেও সমস্যা, কারণ আমরা সবসময় চাই যে যেন এইচটিটিপিএস রিডাইরেক্ট হয় আমাদের সাইটে, কারণ আমরা আমাদের সাইটে তো এসএসএল লাগাবো, তাই না, সিকিউর সকেট লেয়ার অ্যাড করবো। যখন আমাদের সাইটের মধ্যে আমরা সিকিউর সকেট লেয়ার অ্যাড করবো তখন আমাদের এইচটিটিপি থেকে এইচটিটিপিএস রিডাইরেক্ট হয়ে যাবে। তো এটা অবশ্যই আমাদের সাইটের জন্য বেটার। আমরা চেষ্টা করবো আমাদের সাইটের মধ্যে এই ধরনের ভার্সন অ্যাড করার। তো আমরা যখন ওয়েবসাইট বানাই, আমরা যখন ওয়েবসাইট অ্যাড করি, বা আমরা যখন ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করাই, তখন আমাদের ওয়েবসাইটের ইউআরএল এর ভার্সনটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হয় গুগলকে। কারণ গুগল তো জানে না যে এই 4টা ভার্সনের মধ্যে কোন ভার্সন আপনার র‍্যাঙ্ক দিবে গুগল। ওকে, সো কোন ভার্সনটা আপনি গুগলে র‍্যাঙ্ক করাতে চান, মানে গুগলে ভিজিবল হবে কোন ভার্সন, সেটা গুগলকে বুঝাই দিতে হবে। কিভাবে বুঝাই দিবেন? এটাই সেই ক্যানোনিক্যাল ইউআরএল এর মাধ্যমে বুঝাই দিবেন, বা ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে। ক্যানোনিক্যাল হচ্ছে একটা এইচটিএমএল অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যখন গুগলকে বুঝাই দিব তখন গুগল বুঝবে যে ও আচ্ছা, এই ভার্সনটাই হচ্ছে আমার পছন্দের ভার্সন, বা এই ভার্সনটা দিয়ে আমি গুগলে র‍্যাঙ্ক পাচ্ছি। বাকি যে 3টা ভার্সন আছে, যে এখানে এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ, এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ, এগুলো, এই ভার্সন গুলোকে গুগল তখন আর প্রাধান্য দিবে না, শুধুমাত্র এটাকেই গুগল প্রাধান্য দেবে এবং এটাকেই গুগলের র‍্যাঙ্ক। বোঝা গেছে? তো ক্যানোনিক্যাল ইউআরএল বলতে আসলে এটাই বোঝানো হচ্ছে যে কোন ইউআরএল এর ভার্সনে আমরা আমাদের ওয়েবসাইটটা গুগলে র‍্যাঙ্ক করাতে চাচ্ছি। আমি আবারও বলতেছি কথাটা, ক্যানোনিক্যাল ইউআরএল বলতে সেটাই বোঝানো হচ্ছে যে কোন ভার্সনে আমরা আমাদের ওয়েবসাইটের পেজটা গুগলে র‍্যাঙ্ক করতে চাচ্ছি। যেমন দেখেন, আমি এখানে একটু সার্চ করে দেখাই, প্রথম আলো, হ্যাঁ, যদি প্রথম আলো লিখে সার্চ দেখেন, প্রথম আলো কোন ভার্সনে গুগলে র‍্যাঙ্ক করে? ডাব্লিউডাব্লিউ ভার্সনে র‍্যাঙ্ক করে। এটা কিন্তু এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ। আমি এখানে যদি পেজটাকে ওপেন করি তাহলে এখানে ইউআরএলটা কপি করলেই বুঝতে পারবেন, কপি করে নোটপ্যাডে নিলেই বুঝতে পারবেন যে ক্যানোনিক্যাল ভার্সন কোনটা আছে। এই যে দেখেন, ক্যানোনিক্যাল ভার্সন হচ্ছে এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ। দেখেন তো এই ভার্সনের সাথে মিলে কিনা, এই যে এই ভার্সনের সাথে মিলে কিনা। হ্যাঁ, কিছু বলবেন, বলেন। হ্যাঁ, আচ্ছা, okay। তাহলে দেখছেন প্রথম আলোর যে ভার্সন, মানে প্রথম আলো যে ভার্সনে র‍্যাঙ্ক করে সেই ভার্সনটা মিলছে এই ভার্সনের সাথে, মিলছে কিন্তু, এই যে দেখেন হুবহু মিলছে, এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ domain.com, তাই না? এই ভার্সনে র‍্যাঙ্ক করে। বাট আমার সাইটটা একটু দেখেন তো, আমি সার্চ করি, ক্রিয়েটিভ নিউলা লিখে সার্চ করি, আমার সাইটটা দেখেন তো কোন ভার্সনে, এখানে কি ডাব্লিউডাব্লিউ আছে? নাই কিন্তু, নাই। তাহলে আমি এখান থেকে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করে আমার ইউআরএলটা দেখাই। আমার ইউআরএলটা হচ্ছে শুধু এইচটিটিপিএস। তাহলে বুঝতে পারছেন, আমি যে ভার্সনে র‍্যাঙ্ক করি গুগলে সেটা হচ্ছে এইচটিটিপিএস ভার্সন, আর প্রথম আলো র‍্যাঙ্ক করে এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ ভার্সনে। আবার আরেকটা সাইট খুঁজতে গেলে দেখবেন যে সে আবার এই এইচটিটিপি ডাব্লিউডাব্লিউ ভার্সনে র‍্যাঙ্ক করতেছে। ঠিক আছে? তো কে কোন ভার্সনে র‍্যাঙ্ক করবে এটা তার টোটালি পছন্দের বিষয়, বাট গুগল রেফার করা হচ্ছে এইচটিটিপিএস ভার্সনে রেজাল্ট করার জন্য, অথবা এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ রেজাল্ট করার জন্য। ঠিক আছে? সো এই দুইটাই চেষ্টা করবেন। তো বড় বড় সাইট দেখবেন যে এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ অথবা এইচটিটিপিএস এই ভার্সনে র‍্যাঙ্ক করে। সো এটাই হচ্ছে ক্যানোনিক্যাল ইউআরএল, যে এই যে এই 4টা ভার্সনের মধ্যে কোন ভার্সনে আমার ওয়েবসাইটটা গুগলে লাইভ হবে সেটা গুগলকে বলে দাও। তাহলে এইটা বলে দিব কিভাবে? এটা বলে দিব একটা অ্যাডভান্স কোডের মাধ্যমে। আমি যদি এখানে প্রথম আলো সাইটটা বের করে কন্ট্রোল ইউ তে ক্লিক করি, কোথায় ক্লিক করলাম? কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ তে ক্লিক করলে যে কোনো পেজে কি বের হয়? পেজ সোর্স বের হয়, তাই না? এখানে পেজ সোর্সের দিকে বের হওয়ার পরে এখানে কন্ট্রোল এফ দিবেন, দিয়ে এখানে লিখবেন ক্যানোনিক্যাল। ক্যানোনিক্যাল, এই যে চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে সেই ক্যানোনিক্যাল ইউআরএল এর অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটার মাধ্যমে গুগলকে বোঝাই দেওয়া হয় যে এই 4টা ভার্সনের মধ্যে তুমি আমাকে অনলি এই ভার্সনে র‍্যাঙ্ক দাও, ওই যে এই ভার্সনে র‍্যাঙ্ক দাও। তাহলে এই ট্যাগটার চেহারা দেখেন এইভাবে লেখা আছে, রেল ইকুয়াল টু ক্যানোনিক্যাল, তারপরে এইচটিএফ ইকুয়াল টু কোন ভার্সনে আসলে আপনি গুগলে আপনার সাইটটা লাইভ রাখতে যাচ্ছেন সেই ভার্সনটা। ওকে, তো তাহলে গুগল এই ভার্সনটাকেই প্রাধান্য দেবে এবং এই ভার্সনেই আপনাকে গুগল র‍্যাঙ্ক দিবে, আর বাকি ভার্সন গুলোকে গুগল ইগনোর করে যাবে। ওকে, তো ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়ার যথার্থতা বা ক্যানোনিক্যাল ট্যাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই।
তো আশা করি আপনাদের ক্যানোনিক্যাল ট্যাগ নিয়ে এতক্ষণে কোনো সমস্যা থাকার কথা না। আর এটাকে আমি এইচটিএমএল অ্যাট্রিবিউট কেন বলছি, কারণ খেয়াল করে দেখেন, নেম ইকুয়াল টু ভ্যালু, মনে আছে? নেম ইকুয়াল টু ভ্যালু, ভ্যালু হচ্ছে কোশ্চেন মার্কের মধ্যে, তাহলে নেম হচ্ছে রিলেশন আর ভ্যালু হচ্ছে ক্যানোনিক্যাল, তাই না? তাহলে সো এটাকে আমরা একটা অ্যাট্রিবিউট বলতে পারি। কারণ পৃথিবীর সমস্ত এইচটিএমএল অ্যাট্রিবিউটের চেহারাই হচ্ছে এরকম, নেম ইকুয়াল টু ভ্যালু। তো একটু কষ্ট করে এইচটিএমএল গুলো মাথায় রাখার চেষ্টা করুন, এইচটিএমএল এর স্ট্রাকচারটা ভুলে যায় না। এই কারণেই আমি আপনাদের এইচটিএমএল এর স্ট্রাকচার শিখাই, যেন আপনারা কোনো লিঙ্ক দেখে যেন কোনোদিন ভয় না পান, কোনো অ্যাঙ্কর টেক্সট দেখে যেন কোনোদিন ভয় না পান যে হাই হাই আমার চোখের সামনে কি চলে আসতেছে এসব, ঠিক আছে? তো অ্যাটলিস্ট পড়ে যেন বুঝতে পারেন। যেমন এখানে সবই বোঝা যাবে, নিচের দিকে আসলে এটা কিন্তু মেটা প্রপার্টি, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। সো এটা দেখে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মেটা প্রপার্টি ইকুয়াল টু ও জি, তারপর হচ্ছে ডিসক্রিপশন। এই যে মেটা ডিসক্রিপশন 160 ক্যারেক্টারের, ঠিক আছে? আর এটা হচ্ছে মেটা টাইটেল, এই যে মেটা প্রপার্টি ইকুয়াল টু টাইটেল, এইখানে এটা হচ্ছে টাইটেল, মেটা টাইটেল। তো এগুলো কিন্তু আপনাদের সবকিছু শিখাইছি, এগুলো আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে দিয়ে শিখাইছি। র্যাঙ্ক ম্যাথে অটোমেটিক্যালি এগুলো দিয়ে দিলে মেটা ডিসক্রিপশন, মেটা টাইটেল ও র্যাঙ্ক ম্যাথ অটোমেটিক্যালি নিয়ে নেয়। কিন্তু ভেতরে কোডিং এর চেহারা কেমন? ভেতরে কোডিং এর চেহারা কিন্তু আসলে এরকম, ঠিক আছে? আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে খুব সহজে করে ফেলছিলাম জন্য আমাদের এই যে এখানে এসে এত কিছু ফেস করার দরকার হয় না। বাট আমি যখন ফার্স্ট এসিও শিখি সেই 2014 দিকে, তখন কিন্তু আমাকে এইভাবে শেখানো হয়েছে। তখন কিন্তু এসব র্যাঙ্ক ম্যাথ কিছুই ছিল না। তখন আমাকে এইভাবে এইচটিএমএল কোড এডিট করে করে আমাকে মেটা ট্যাগ দেওয়া শিখাইছিল। আমাকে এইভাবে শিখাইছিল যে কিভাবে এই কোডটা এডিট করে মেটা ডিসক্রিপশন দিব, এগুলো শিখেছিল। মেটা কিওয়ার্ড আমাকে কোড এডিট করে শেখানো হয়েছিল, বুঝতে পারছেন? তো যাই হোক, অনেক বিষয় আছে এখানে, আম, এগুলো একটু বুঝলেই হয়ে যাবে। তো আমরা মোটামুটি আমাদের টেকনিক্যাল এর পার্ট শেষ করে ফেলছি, আর কিছুই নাই। হ্যাঁ বলেন। শিওর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে এই মানে মেটা লেখার পরে যে কোড গুলা লিখছে সেগুলা। যদি ইউটিএস লেখা ছিল না ইউজিসি লেখা ছিল? ইউপিএস না ইউটিএস? ইউটিএফ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে কি জানেন, এটা মূলত আসলে এসইওর সাথে সম্পর্কিত কিছু না। উনি এখানে ভুল বলছেন, বুঝছেন? এটা হচ্ছে এক ধরনের এনকোডিং সিস্টেম, বিভিন্ন রকমের এনকোডিং সিস্টেম আছে। এটা হচ্ছে ইউটিএফ 8 আছে, 16 আছে, এই ধরনের এনকোডিং সিস্টেম। তো এই এনকোডিং সিস্টেম গুলো মূলত ব্যবহার করা হচ্ছে পিএইচপি ভার্সনের মধ্যে, বুঝতে পারছেন? যদি আপনারা কখনো ওয়ার্ডপ্রেস এর পিএইচপি ভার্সনের মধ্যে যান, তাহলে এই ধরনের এনকোডিং সিস্টেম গুলো দেখতে পারবেন। তো সেই কোড গুলো আসলে এখানে, তাই এসইওর সাথে কোনো রকমের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? কোন রকমের কোনো সম্পর্ক নেই। ওটা দ্বারা বোঝানো হয় যে ওই কোডটা, মানে ওই কোডটা কি ধরনের, বা ওই কোডের যে টেক্সটের ভার্সনটা আছে সেই টেক্সটের ভার্সনটা কি ধরনের ভার্সন, এইটাই জাস্ট। এটা এসইও এর সাথে কোনো সম্পর্ক নেই। বোঝা গেছে? ওকে। এসইও এর সাথে যেটুকু সম্পর্ক ওইটুকু সম্পর্ক আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। তো এমন কোন লিঙ্ক আপনাদের সাথে আমি আলোচনা করা বাদ রাখি নাই যে লিঙ্ক এসইও এর সাথে সম্পর্ক নাই। মোটামুটি আপনাদের আমি ৫ থেকে ৬ ধরনের লিঙ্ক বা এইচটিএমএল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি, এবং সমস্ত এইচটিএমএল অ্যাট্রিবিউট যেগুলো এসইও তে কাজে লাগে আমি সবগুলো পরিচয় করে দিচ্ছি। এর বাইরে যা আছে ওগুলো এসইও, ওগুলো সাইটের ডিফল্ট হেডারের জন্য বা পেজের জন্য বা বডির জন্য, বিভিন্ন কাজের জন্য। কারণ পৃথিবীতে তো অসংখ্য মেটা আছে, কোটি কোটি মেটা আছে, মেটার তো কোনো শেষ নেই। এই জন্য। তো এই দিয়ে আমাদের টেকনিক্যাল এসইওর ক্লাসটা শেষ হয়ে গেল। জি, বলেন। কন্ট্রোল ইউ। হ্যাঁ, কন্ট্রোল ইউ একসাথে।
ও ওই এইচটিটিপিএস মানে কোন ভার্সনে আছে সেটা? এসএসএল। হ্যাঁ, কন্ট্রোল এফ দিয়ে সার্চ করতে হবে। আবার দেখেন, আচ্ছা ধরেন এই যে সাইটটা প্রযুক্তি টিম ডট কম, এটা এই যে এই ব্যক্তি আমার এই গুগল থেকে নক করছে সেদিন, কারণ আমার সাইট তো গুগলে র্যাঙ্ক করে। আমারই হচ্ছে সে যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছিল লোকাল এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা সার্চ করছে, করার পরে আমার সাইটটা সে গুগলে পাইছে। আমার সাইটটা যে গুগলে পাইছে 2 নম্বরে। তো তখন এখান থেকে আমার নক করছে যে এরকম আপনি এসইও করেন, তো আপনার আমার সাইটটা একটু কাজ করবে। এটা আমার এরকম প্রত্যেকদিন 2 দিন পর পর ফোন আসে। যাই হোক, এই যে ইনার সাইটে দেখবেন কন্ট্রোল ইউ চাপলাম, ইনার পেজ সোর্স ওপেন হয়ে গেল। এখন আমি কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল এফ চেপে আমি ক্যানোনিক্যাল লিখে দেখবো যে এই canonical version। ঠিক আছে, এখন বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে ইনার সাইট কোন ভার্সনে গুগলে র্যাঙ্ক করে বলেন? এইচটিটিপিএস ভার্সন, তাই না? তাহলে এখানে তো আর বাকি যে 3টে ভার্সন আছে, এই 3টে ভার্সন গুগল ইগনোর করবে, তাই না? এখানে শুধু এই ভার্সনেই গুগল র্যাঙ্ক দিবে, তাই না? কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ মানে ফাইন্ড, ফাইন্ড করার জন্য কন্ট্রোল এফ। হ্যাঁ, কন্ট্রোল এফ, ফাইন্ড, ফাইন্ড করতে চাচ্ছি আমি কিছু। আচ্ছা, আপনাদের কি আমি অ্যাডভান্স সার্চ টার্ম নিয়ে ক্লাস নিছি? হ্যাঁ, হ্যালো, মানে আমি কি আপনাদের অ্যাডভান্স সার্চ টার্ম নিয়ে ক্লাস নিছি? সার্চ টার্ম গুগলে কিভাবে সার্চ করতে পারি? নেই, তাই না? নেই, তাই না? আচ্ছা, তো এই অ্যাডভান্স সার্চ টার্ম নিয়ে আহ, আরেকটু কথা আপনাদের সাথে বলার আমার খুব ইচ্ছা ছিল। তো ঠিক আছে, আমি একটু অ্যাডভান্স সার্চ নিয়ে কথা বলি আপনাদের সাথে, তাই না? অ্যাডভান্স সার্চ নিয়ে কথা বলার পরে আমি আপনাদের এই সফটওয়্যারে দিকে রিডাইরেক্ট করতেছি। আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দিব, বুঝছেন? আমি দেখি এখনই দিচ্ছি আপনাদের সফটওয়্যারটা, আপনারা একটু সফটওয়্যারটা ডাউনলোড করেন তো। করার পরে এটার যে লাইসেন্স কি আছে আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দিব। ওই লাইসেন্স কিটা আপনারা ওই সফটওয়্যারের মধ্যে বসালেই সফটওয়্যারটা পেইড হয়ে যাবে। ঠিক আছে? তো আমি আপনাদের সফটওয়্যারটা সবাইকে দিচ্ছি, আপনারা ডাউনলোড করতে থাকেন ততক্ষণ। ডাউনলোড হয়ে গেলে, সবার যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আমি আপনাদের হচ্ছে এই জিনিসটা শিখাই নিয়ে আপনাদের ওইখানে আবার ব্যাক করতেছি সফটওয়্যারের কাজটা শিখবো। গুগল ড্রাইভে খুব কম সফটওয়্যার রাখা হয় আমার। এই এই সফটওয়্যারটার নাম হচ্ছে এসি স্ট্রিমিং ফ্রগ, বুঝছেন? এটা ব্যাঙের মতো দেখতে। আচ্ছা, তো আমি এই সফটওয়্যারের লিঙ্কটা এখানে দিচ্ছি। আচ্ছা, একজন বলছেন যে রোবট টিএক্সটি নিয়ে শর্টে একটু শর্টে বলার জন্য। রোবট টেক্সট, আচ্ছা এখানে কি বলছেন? ইউএফটি এর কথা বলছি, ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অ্যালো করে। হ্যাঁ, এটা আমি বুঝছি ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আসলে মূলত খুব বেশি একটা কাজে দেয় না, বুঝতে পারছেন? কারণ গুগল এই জিনিসগুলো অটোমেটিক্যালি নিজে বুঝতে পারে। মানে সাইটটা কি ইংলিশ ভার্সনে র্যাঙ্ক দেওয়া উচিত না বাংলা ভার্সনে র্যাঙ্ক দেওয়া উচিত, এটা বুঝতে পারে। সো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ ওইভাবে বুঝায় দেওয়ার দরকার নেই। এখান থেকে এইচরেফ ল্যাংট্যাগ নামের একটা জিনিস আছে। এইচরেফ ল্যাংট্যাগ নামের একটা জিনিস আছে। এই এইচরেফ ল্যাংট্যাগ, এই যে এইচরেফ ল্যাং, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্যাগ। এটার দ্বারা গুগলকে বুঝিয়ে দিলেই হয়ে যায় যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আসলে গুগলে র্যাঙ্ক করতে চাচ্ছেন। তো এই অটোমেটিক্যালি এটা এক ধরনের অ্যাট্রিবিউট। আপনার এটার সাথে এসইওর সম্পর্ক আছে, কিন্তু ইউএফটি এইট এর সাথে এসইওর কোনো সম্পর্ক নেই। এটা আমি একবারে জোরালো ভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এটার সাথে কোনো সম্পর্ক নেই। এটা আপনি এই সমস্যাটা আপনি এই যে এই ট্যাগ দিয়ে সলভ করতে পারেন। এখান থেকে একটু পড়ে নিন এই ল্যাং ট্যাগ। আর রোবট টিএক্সটি নিয়ে একজন কথা বলছেন, রোবট টিএক্সটিটা আমি আবার বুঝাই দিচ্ছি। এই যে এখানে টপ এসইও ডট টুলস, এই সাইটের মধ্যে আসলেই আপনারা এখানে একটা টুলস দেখতে পারবেন, এটার নাম হচ্ছে
এই যে রোবট টিএক্সটি জেনারেটর, এখানে যদি ক্লিক করেন তাহলে রোবট টিএক্সটি জেনারেটর অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে কোন কোন আপনার সাইটে কোন কোন পেজ গুলো অ্যালো করতে চাচ্ছেন, কোন কোন পেজ গুলো ডিসঅ্যালো করতে চাচ্ছেন, সেখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে জাস্ট ক্রিয়েট রোবট টিএক্সটি ক্লিক করলে রোবট টিএক্সটিটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এখানে রোবট টিএক্সটি চেহারা দেখাই, দেখেন ইউজার এজেন্ট, তারপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই স্ট্রিংটার মানে হচ্ছে যে আপনি সমস্ত ইউজার এজেন্ট, সমস্ত ইউজার এজেন্ট বলতে এই যে এগুলো কিন্তু সার্চ ইঞ্জিন, এই সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটকে আপনার সাইটটা ভিজিট করার জন্য কল করতেছেন। তারপরে ডিজেলো অপশন মানে হচ্ছে যে আপনি কোন কোন সেকশন ডিজেলো করবেন আর আপনি কোন কোন সেকশন অ্যালাউ করবেন আপনার সাইটে, এই যে এই কোডের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে আপনাকে। বুঝা গেছে? তো ধরেন আপনি আপনার সাইটের সব পেজের মধ্যে ঢুকতে দিতে চান, কিন্তু টার্মস কন্ডিশন পেজের মধ্যে গুগল রিপোর্টকে ঢুকতে দিতে চান না। তাহলে এখন কথা হচ্ছে যে আপনি ইউজার এজেন্টকে কলও করতেছেন, আবার ঢুকতেও দিচ্ছেন না, ব্যাপারটা কেমন, তাই না? আচ্ছা, কল তো করলেন, কল করার সাথে সাথে আপনার সাইটে সে আসলো, এই যে পুরো সাইট ভিজিট করলো, করে সব জায়গায় সমস্ত ইনফরমেশন কপি করে নিল। এই ইনফরমেশন কপি করতে করতে আপনার যেসব ইনফরমেশন কপি করার দরকার নাই সেগুলো কপি করে নিয়ে গেল, কেমন হবে দেখতে? এই জন্য আপনি কিছু কিছু পেজ স্পেসিফিক ভাবে ঠেকাই দিতে পারবেন যে গুগল রোবট সাইটে ঢুকছো ভালো কথা, সব পেজই নাও, আমার অ্যাবাউট পেজ, হোম পেজ, সার্ভিস পেজ, সব পেজে তুমি ইন্ডেক্স করো, কিন্তু আমার টার্মস কন্ডিশন পেজটা ইন্ডেক্স করার দরকার নাই। তো সেটা তো তাকে বুঝাইতে হবে, তাই না? কারণ সে তো রোবট। বুঝাবেন কিভাবে? বুঝানোর জন্য উপায় হচ্ছে এই ডিজালো অপশন। এই ডিজালো তারপরে কলম দিয়ে যদি টার্মস এন্ড কন্ডিশন লিখে দেন, তাহলে আপনার ওই টার্মস এন্ড কন্ডিশন পেজের মধ্যে এই গুগল রুট ঢুকবে না। বাকি সব জায়গায় সে ঢুকবে। এবং তাকে আপনি আলাদা আলাদা ভাবে অ্যালো করে দিতে পারবেন, যে অ্যালো সিজিআইবি বা সব জায়গায় সে অ্যালো করবে, বা অ্যালো ডাব্লিউপি আজার্স, এভাবে আপনি অ্যালো করে দিতে পারবেন। তাহলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের আন্ডারে যতগুলো পেজ আছে সমস্ত পেজের মধ্যে সে ঢুকে যেতে পারবে। ওকে, তো এই হচ্ছে রোবট টিএক্সটি। রোবট টিএক্সটির দ্বারা আমরা সমস্ত সার্চ ইঞ্জিনের রোবটকে আমাদের সাইটে কল করি, এবং এই একই রোবট টিএক্সটির দ্বারাই আমরা ওই সমস্ত রোবটকে আমাদের সাইটের মধ্যে থেকে স্পেসিফিক পেজগুলো ভিজিট করা বন্ধ করে দিতে পারি। এখন কি ক্লিয়ার হয়েছে? একটু বলেন। হ্যালো, হ্যালো, প্রশ্নটা কে করছিলেন? আছেন? ক্লিয়ার, আচ্ছা, ওকে। ক্লিয়ার না হয় ক্লিয়ার বলেন না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, একটা সাইটে কতগুলো লিংক আছে সেটা বের করা, রাইট রাইট, একটা সাইটের ইউআরএল এর লিস্ট করা। হ্যাঁ হ্যাঁ, ইউআরএল এর লিস্ট করার পাশাপাশি আরেকটা সুন্দর কাজ করা যায় ওটা দিয়ে। ওটা দিয়ে একবারে পুরো এসইও অডিট করা যায়। মানে আমার যে পেজের লিস্ট গুলো সে দিচ্ছে সেই পেজের মধ্যে টাইটেল আছে কিনা, সেই পেজের মেটা ডিসক্রিপশন আছে কিনা, টাইটেলটা কত ওয়ার্ডের, মেটা ডিসক্রিপশন কত ওয়ার্ডের, সেই পেজের মধ্যে ইমেজ আছে কিনা, সেই পেজের মধ্যে ক্যানোনিক্যাল ভার্সনে র্যাঙ্ক ট্র্যাক করা আছে কিনা, সেই পেজটা 404 পেজ কিনা, গুগলের সাথে ঠিকঠাক মতো পেজটা ইন্ডেক্স আছে কিনা, সমস্ত জিনিস চেক করা যায় ওই সফটওয়্যার দ্বারা। বুঝতে পারছেন? তো আমি একটু পরেই সফটওয়্যারের কাজ দেখাচ্ছি, তার আগে আমি একটু গুগলের অ্যাডভান্স সার্চ অপারেটর দেখা আসি 5 মিনিটে, ঠিক আছে? যদিও আমাদের হাতে হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, আমাদের তিনটেই করতে হবে, অন পেজ, টেকনিক্যাল এবং এই যে অফ পেজ, তিনটে কাজই করতে হবে। বুঝতে পারছেন? আর এখানে টেকনিক্যাল এসইও এর মধ্যে আপনার কোনো লেকিংস থাকলে হবে না, কারণ এখানে শুরুতেই বলা আছে টেকনিক্যাল এসইও ক্যান মেক অর ব্রেক ইউর র্যাঙ্কিং। বোঝা গেছে? এই র্যাঙ্কিং বানানো হতে পারে, আবার র্যাঙ্কিং ভাঙাও দিতে পারে। সো এখানে আপনার প্রত্যেকটা বিষয় মাথায় রেখে রেখে কাজ করতে হবে। একটা বিষয় বাদ দিলেন, সবই করছেন, সাইটের লোডিং টাইম অনেক বেশি, তখন কি করবেন? যত যাই করেন, এই 100টা লিঙ্ক করলেও কোনো লাভ নাই, 200টা লিঙ্ক করলেও কোনো লাভ নেই। বুঝা গেছে? যাই করেন, কোনো লাভই নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় কল আসছে।
হ্যাঁ, এখন বলেন। একটু লাইনে থাকেন তো। হ্যাঁ, এখন বলেন। আচ্ছা, ক্লিয়ার তো এগুলো? তিনটা কাজই করতে হবে সাইটের জন্য, কোনো কিছু কমতি রাখা যাবে না। আর বাট আপনার কোশ্চেনটা কিছুটা যৌক্তিক। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এই সব কাজই করতে হবে, মানে অন পেজ, তারপর হলো টেকনিক্যাল, তারপর হলো অফ পেজ, তিনটা কাজই করতে হবে নাকি একটা করেই র্যাঙ্ক হতে পারে? এখন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে অন পেজ আর টেকনিক্যাল এই দুটো করেই র্যাঙ্ক করা সম্ভব। আপনি বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে ওকে, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। মেবি একটা কল আসছিল ফোনে, যার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এখন শোনা যায় তো? আচ্ছা, আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি আবারও দিচ্ছি। সেটা হচ্ছে যে কিছুটা যৌক্তিক আপনার কোশ্চেনে, মানে আপনার কোশ্চেনটা। সেটা হলো যে এই অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও এই দুইটা করেই সাইট র্যাঙ্ক করানো সম্ভব। বুঝা গেছে? এই অফ পেজ পর্যন্ত আসার প্রয়োজন নাও হতে পারে। যেমন আমার যে কয়েকটা সাইট দেখছেন, সমস্ত সাইট আমার অন পেজ এবং টেকনিক্যাল এসইও করে র্যাঙ্ক করানো। টেকনিক্যালও খুব বেশি করি নাই, শুধু রোবট টেস্টটা ঠিক মতো বসাইছি আর সাবমিট ক্রিয়েট ম্যাপ, সাইট ম্যাপটা বসাইছি। আর হচ্ছে এইচটিটিপিএস তো ছিলই আগে থেকে, লোডিং টাইমটা একটু ঠিক রাখছি। এই আর কিচ্ছু না, শেষ। আর এএমপির প্লাগইনটা দিছি, ক্লিয়ার। আর বাকি যা দেখতেছেন সব অন পেজ। মোট কথা অন পেজ করে সাইট র্যাঙ্ক করানো, অন পেজ করে সাইট র্যাঙ্ক করানো, এটাই হচ্ছে এসইওর সৌন্দর্য। বুঝা গেছে? অফ পেজ পর্যন্ত না যাওয়া লাগে আপনার। ঠিক আছে? যেমন আমি তো দেখালাম আমার সাইটটা, আমার এই যে ক্রিয়েটিভ মেলার কয়টা লিংক আছে এই সাইটে। লিংক করছি, একটা লিংকও করিনি এই সাইটের মধ্যে, একটা লিংকও করিনি। যা আসছে দুই একটা অর্গানিক ভাবে লিংক আসছে, বা এখানে এখানে ক্লাসে এড়ে উড়ে দেখানোর সময় হয়তো একটা লিংক করলাম, মন চাইলে না চাইলে না করলাম। মানুষ যেভাবে লিঙ্ক করে, একেবারে সারাদিন বসে লিঙ্ক করা শুরু করে, রাত্রে লিঙ্ক করা শেষ করে, আবার দুপুরে উঠে ঘুম থেকে উঠে আবার লিঙ্ক করে, আবার সারাদিন লিঙ্ক করতেছে। এইভাবে হয় না আসলে। আমার কথা হচ্ছে, আমার এত লিঙ্ক করার টাইম নাই, আমি করবো না লিঙ্ক। আমি দেখবো যে আমার সাইট র্যাঙ্কে আসে কিনা। ঠিক আছে? তো আপনি যেটা বলছেন আসলে এটাও সম্ভব, ওইভাবেও সম্ভব। ঠিক আছে? তো ইনশাল্লাহ নেক্সট,
অপটিমাইজ করেন, রাইট। র্যাঙ্ক করবে, রাইট। হ্যাঁ হ্যাঁ, পাবে 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 পাবে। শুধু আপনাকে ওয়েট করতে হবে, অপটিমাইজ করে আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে? এবং খেয়াল রাখবেন যে কন্টেন্টের জন্য। না 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 না, র্যাঙ্ক ম্যাথ দিয়ে তো র্যাঙ্ক বাড়ানো যায়। র্যাঙ্ক ম্যাথের পাশাপাশি আরো কত প্লাগইন আছে, ইয়োস্ট এসইও আছে, বা আপনি নিজে ম্যানুয়ালি ওই কাজগুলো করেও র্যাঙ্ক করতে পারবেন স্যার, বুঝছেন? আচ্ছা বলেন, আবার বলেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে ব্যাপারটা খুবই অসম্পূর্ণ। এটা অপটিমাইজ করলেন আপনি 80 এর উপরে, 84 এর উপরে, তাহলে আপনার সাইটটা র্যাঙ্ক করবে, ঠিক আছে, কিন্তু ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে কি এটার গ্যারান্টি। আপনি হয়তো সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ পর্যন্ত আসতে পারবেন ইজিলি, এইটুকু অপটিমাইজ করবে আপনাকে। জি জি, আপনাকে, জি জি জি, প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। Right, right. হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কাজ আমি যা যা দেখাইছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে করতে হবে। করলেই দেখবেন যে এট এ টাইম পরে, একটা নির্দিষ্ট সময় পরে আপনার সাইটটা গুগলে চলে আসছে। আবার এখানে আরেকটা বিষয়ও আছে, সেটা হচ্ছে যে কন্টেন্টের লিঙ্ক। আপনার কম্পিটিটররা 2000 ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে গুগলে র্যাঙ্ক করে বসে আছে, আর আপনি করলেন কি 1000 ওয়ার্ডের কন্টেন্ট অপটিমাইজ করছেন র্যাঙ্ক দিয়ে, বললাম আপনি 84 এর উপরে চলে গেছেন। তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক হবে না। আপনাকে ওদের চেয়ে কন্টেন্টের কোয়ালিটি ভালো করতে হবে। এখানে পুরো ব্যাপারটার মধ্যে র্যাঙ্ক মেথড যে ব্যাপারটা আছে, এটার মধ্যে 70% ভূমিকা রাখতেছে কন্টেন্ট, বাকি 30% ভূমিকা রাখতে হচ্ছে র্যাঙ্ক। বোঝা গেছে এখন? সো প্রথমে কন্টেন্ট, কন্টেন্ট দরকার, সবার আগে কন্টেন্ট। প্রতিযোগিতা চলতে থাকে। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন আমি যে কিওয়ার্ড র্যাঙ্ক করি, প্রচুর প্রতিযোগী, স্টেবল না। আজকে দেখবেন আমি 3 আছি, কাল দেখবেন যে আমি আবার 4, তারপরের দিন দেখবেন আবার 1 গেছি, বুঝছেন? মানে এই যে প্রতিযোগিতা হচ্ছে, এই যে মারামারি হচ্ছে এখানে, বুঝছেন? মানে কি বলবো আর, আরো সময় লাগবে, আরো সময় লাগবে, বুঝছেন? কেবল সাইটের বয়স আমার হচ্ছে 3 মাস, তো আরো সময় লাগবে। আর কিছু করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ধরে রাখার জন্য আমার আর কিছু করতে হবে না, আমাকে এখান থেকে কেউ নামাইতে পারবে না, আমি ওইভাবেই কাজ করছি, বুঝছেন? এখান থেকে আমারে কেউ নামাইতে পারবে না। কিন্তু কথা হচ্ছে যে আমার আরো উপরে যাওয়ার জন্য আরো সময় লাগবে, মানে আরো বছর খানেক সময় লাগবে। মানে গুগল যখন বুঝবে যে না আসলে এ রিয়েলি অথেন্টিক বিজনেসটা করে, সেটা। আর আমার সাইটের মধ্যে একটা বড় ল্যাকিংস এখনো থেকে গেছে, বুঝতে পারছেন? আমি ল্যাকিংসটা দেখাই দিচ্ছি আপনাকে। আমার সাইটের ল্যাকিংসটা আমি করে দিই। আমার সাইটের ল্যাকিংসটা হচ্ছে এটা। এই যে দেখেন, এই যে গুগল মাই বিজনেস পেজটা দেখতেছেন, এটা আমার সাইটের সবচেয়ে বড় ল্যাকিংস। এটা, আমার এই গুগল মাই বিজনেস পেজটা ভেরিফাইড না। বোঝা গেছে? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা আচ্ছা, র্যাঙ্ক ম্যাথ আর ইএসটিসি প্রিমিয়ামের মধ্যে স্পেসিফিক কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, স্পেসিফিক কিছু ডিফারেন্স আছে। প্রথম ডিফারেন্স হচ্ছে যে
র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে ফ্রি, এবং র্যাঙ্ক ম্যাথে অনেক অনেক অ্যাডভান্স ফিচার আছে, যে অ্যাডভান্স ফিচার গুলো এই ইউএসটিসিও প্রিমিয়ামের মধ্যে নাই। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে র্যাঙ্ক ম্যাথ যে কন্টেন্ট অপটিমাইজ করে দেওয়ার জন্য যে সমস্ত বিষয় সাজেস্ট করে, সেই সমস্ত বিষয় ফলো করলে কন্টেন্ট অপটিমাইজ হয়, এবং সেই কন্টেন্টের উপরে কোনো ইফেক্ট পড়ে না, কন্টেন্টটা নষ্ট হয় না, কন্টেন্টের মিনিং চেঞ্জ হয় না। বাট ইউএসটিসিও প্রিমিয়াম এমন এমন বিষয় সাজেস্ট করে রোবটের মতো, যেগুলো কন্টেন্টের মধ্যে বসালে কন্টেন্টের মিনিং চেঞ্জ হয়ে যায়, কন্টেন্টের কোয়ালিটি নষ্ট হয় অনেক সময়। তারপরে গা ইউএসটিসিও বলে হ্যাঁ হ্যাঁ এই কন্টেন্ট এখন অপটিমাইজ। এখন কথা হচ্ছে যে কন্টেন্টের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, যেটা পড়ে ভিজিটর স্যাটিসফাইড হবে না বা গুগলের কাছেও ভালো লাগতেছে না, সেই কন্টেন্টে আমার 100% অপটিমাইজ করে কি লাভ বলেন তো? কোনো লাভ আছে? কারণ গুগল তো ইউজার ইন্টারাকশনের উপরে খুব গুরুত্ব দেয়। তো এইগুলো তফাৎ আছে। তারপর যেমন ইউএসটিসিও প্রিমিয়ামের মধ্যে এই রিডাইরেক্টেড ইস্যু গুলো আলাদাভাবে দেখা যায় না। তারপরে এটার সাথে সার্চ কনসোল অ্যাড করা যায় না। তারপরে হচ্ছে এটার সাথে আপনি পুরোপুরি ভাবে 404 মনিটর করতে পারবেন না, ব্যাংক সুন্দরভাবে মনিটর করে দেয়। তারপরে টাইটেল মেটা, তারপরে এটার মধ্যে স্কিমার সেকশন গুলো এত সুন্দরভাবে দেওয়া নাই, বাট র্যাঙ্ক ম্যাথের মধ্যে যে সমস্ত স্কিমার সেকশন দেওয়া আছে, একটা সাইড পেজেরও স্কিমা বানাতে হয় না, অটোমেটিক্যালি সেই স্কিমা গুলো র্যাঙ্ক ম্যাথ বানায় ফেলে। তারপরে এটার মধ্যে আপনার ওপেন গ্রাফ সিস্টেম আছে, বাট এই ইউএসটিসি প্রিমিয়ামের মধ্যে ওপেন গ্রাফ সিস্টেম নাই। বলতে পারেন ওপেন গ্রাফ কি? ওপেন গ্রাফ হচ্ছে আমরা যখন কোনো ইউআরএল বিভিন্ন জায়গায় শেয়ার করি, ইউআরএল এর নিচে একটা ইমেজ প্রিভিউ চলে আসে, দেখছেন? ওটাকে ওপেন গ্রাফ বলা হয়। তো একটা ইউআরএল শেয়ার করলেন, ইউআরএল সাথে ইমেজ নাই, দেখতে কেমন খারাপ লাগে না? শুধু ইউআরএল দেখে কিন্তু ভালো লাগে না। তো একটা ইউআরএল এর সাথে যদি একটা ইমেজ প্রিভিউ থাকে, দেখতে খুব ভালো লাগে। তো কোন ইউআরএল এর সাথে কোন ইমেজ প্রিভিউ যাবে, এটা বলা হয় ওপেন গ্রাফ সিস্টেম। এই ওপেন গ্রাফটা এই ইউএসটিসি তে করা যায় না, বাট র্যাঙ্ক মেথড সুন্দরভাবে করা যায়। মোট কথা র্যাঙ্ক মেথড হচ্ছে অল ইন অন একটা প্যাকেজ। খুব রিসেন্ট কোন র্যাঙ্ক মেথডটা পেইড হয়ে যাবে। সো র্যাঙ্ক মেথডটা ফ্রি থাকতে থাকতে আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করে নেওয়া উচিত। তারপরে পেইড হয় হোক না হয় হোক, দেখার নাই। বুঝা গেছে? হ্যালো? আচ্ছা। তো আপনাদের মনে হয় ওইটা আর দেখানোই হলো না, কি বলে আহ, ওটার নাম কি, অ্যাডভান্স সার্চ অপারেটর। কাল দেখাবো নি তাহলে শুরুতে। এখন এই যে এই সফটওয়্যারটা দেখে, এই সফটওয়্যারটা দেখে, সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে সফটওয়্যারটা ওপেন করতে হবে। ওপেন করতে একটু 1 মিনিট সময় লাগবে, হ্যাঁ? এটা একটু ভারী সফটওয়্যার তো, পিসির কনফিগারেশনটা একটু ভালো লাগবে সফটওয়্যারটা চালাতে। আপনারা কি ইনস্টল দিছেন? সবাই ডাউনলোড করছেন? আচ্ছা, সবাই ডাউনলোড করছেন? সবাই? 4টা ক্লিক করছি, 4টা ওপেন হয়ে গেছে। কমপ্লিট হয় না? আচ্ছা, ডাউনলোড দিয়ে এটা ওপেনে ক্লিক করেন, এটা ওপেন হবে। এটা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের একটা রোবট। মানে এদের যে রোবটটা খুব অ্যাডভান্স লেভেলের একটা ডিফল্ট, ডিফল্ট, ডিফল্ট।
না না, অ্যাডভান্স সার্চ অপারেটর দেখানো হয় নাই। অ্যাডভান্স সার্চ অপারেটরটা কালকে দেখাবো না। আজকে এই যে এটা এটা দেখাতে গেলে আর এই যে এটা সময় পাবো না। এই যে স্কিমিং ফর্ম, এটা খুব গুরুত্বপূর্ণ, আবার ওটাও গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ একসাথে দেখাতে গেলে গুলাই ফেলতে পারবে। তো একটা গুরুত্বপূর্ণকে দেখা শেষ করি, দ্বিতীয় দিন দেখা হবে। অ্যাডভান্স সার্চ অপারেটর থেকে খুব মজা পাবেন, ভালো একটা জিনিস হয়ে গেছে। ওকে, না আমরা তো নতুন আচ্ছা, যখন সফটওয়্যারটা ওপেন করবেন আপনারা এই যে এখানে দেখেন লাইসেন্স সেকশন আছে, হ্যাঁ, এখানে যাওয়ার পরে ইন্টার লাইসেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমি আপনাদের এই লাইসেন্সের কোডটা পাঠিয়ে দিব, এই কোডটা আপনারা বসায় দিবেন। বসায় দিলে এটা প্রিমিয়াম হয়ে যাবে। দেখেন এটা 29 এপ্রিল 2021, ঠিক আছে? তো এটা কিন্তু কিনা সম্ভব না, এটা কিন্তু আপনারা কিনতে পারবেন না। এই কি আমরা এতগুলো ওপেন হলো কেন? তাই তো বলি এত সময় লাগে কেন? হ্যাঁ, ফ্রি কে দিবে, মানে এরা দিবে কিনা? ও আচ্ছা, মানে ফ্রি ট্রায়াল দিবে কিনা? ফ্রিতে 500টা ইউআরএল অ্যানালাইসিস করা যায়। তো ফ্রিতে 500টা ইউআরএল অ্যানালাইসিস করে কি করবেন? ধরেন একটা সাইট অ্যানালাইসিস করতে গেলেন, সেই সাইটের ধরেন যে কি বলে ইউআরএল হচ্ছে প্রায় 1000 বা 1500, তাহলে প্রথম 500 ইউআরএল অ্যানালাইসিস হবে, পরে আর অ্যানালাইসিস হবে না। তাহলে ফ্রিতে তো আপনি কমপ্লিটলি কাজ করতে পারলেন না, তাই না? কত ঝামেলা থাকলো না ফ্রিতে। আরো অনেক অনেক ইস্যু আছে। এই প্রজেক্ট সেভ করা যাবে না ফ্রিতে, ডাউনলোড করা যাবে না ফ্রিতে, অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। আচ্ছা, তো এইখানে এটা আমাদের একটা ইউআরএল ছাড়তে হবে, যে ইউআরএলটা আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি সেই ইউআরএলটা এখানে ছাড়তে হবে। তো আমি একটা ইউআরএল এখানে চাই, আমি ধরেন techlife.com, techlife.com.pd, আমি এই সাইটটা এখানে সাবমিট করলাম। আমি আপনাদের আলাদা আলাদা ওয়েবসাইট একটু পরে দিয়ে দিবনি, সেই সাইটগুলো আপনারা অ্যানালাইসিস করবেন এবং সেই সাইটগুলো আপনারা বের করবেন, ডাউনলোড কিভাবে করবেন সেটাও শিখে দিব। হ্যাঁ, এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। এই যে দেখেন ক্রলিং হচ্ছে, এই যে ইউআরএল লিস্ট গুলো চলে আসছে, দেখেন 27 28, মানে এই সাইটের মধ্যে এই স্কিমিং ফগের রোবট ঢুকে গেছে, ঢুকে এই রোবট পুরো সাইট অ্যানালাইসিস করতেছে। দেখেন ইউআরএল সংখ্যা বাড়তেছে, কত হলো 102 106, পারবেই ও, যত প্রিভিয়াস করবে 124। তো আমার কাছে এত ভালো লাগে এই জিনিসটা, যে একটা সফটওয়্যারের মানে একটা সাইটের কতগুলো ইউআরএল আছে, সব ইউআরএল একসাথে একবারে বের করে নিয়ে আসা যায়। কিছু বলবেন সুরাই আক্তার, বলেন। হ্যালো। না না, এটা ইএক্সি ফাইল, এটা মোবাইলের নাই, পিসিতে কাজ করেন, মোবাইলে কিছু হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে অনেক রকমের আসতেছে রিসোর্স, খেয়াল করে দেখেন। অল হচ্ছে 481, রোবোটিক্সটিতে ব্লক করা মাত্র একটা, আর এটার মধ্যে হচ্ছে রিডাইরেক্ট করা আছে 301 বা 302 রিডাইরেক্ট করা আছে 19টা পেজ, বাড়তেছে এটা। আর জাভাস্ক্রিপ্টে রিডাইরেকশন নাই। নিচের দিকে আসি, এখানে আহ, এই যে এইগুলো দেখতে পাবেন, পেজ টাইটেল, মেটা ডিসক্রিপশন, একবার সব দেখা দিবে। যেই পেজগুলো আসতেছে সেই পেজগুলোর
টাইটেল আছে কিনা, কোনো পেজে টাইটেল মিসিং আছে কিনা, কতগুলো পেজে ডুপ্লিকেট টাইটেল আছে দেখা যাচ্ছে, কতগুলো পেজের টাইটেল 60 উপরে দেখা যাচ্ছে, 30 ক্যারেক্টারের নিচে কতগুলো দেখলাম, মেটা ডিসক্রিপশন আছে কিনা, 244টা পেজের মেটা ডিসক্রিপশনটা আছে, আর মিসিং আছে হচ্ছে 11টা পেজ, 11টা পেজে মেটা ডিসক্রিপশন নাই, ডুপ্লিকেট আছে 64টা পেজে মেটা ডিসক্রিপশন, আর 155 ক্যারেক্টারের উপরে আছে 64টা মেটা ডিসক্রিপশন। এটা কিন্তু খুব খারাপ জিনিস, আমরা জানি যে 160-এর মধ্যে রাখতে হবে। তারপরে মেটা কিওয়ার্ড আছে কিনা, H1 ট্যাগ আছে কিনা, H2 ট্যাগ আছে কিনা, H2 ট্যাগ কত পার্সেন্ট, কয়টার মধ্যে H2 ট্যাগ নাই, কয়টা পেজের মধ্যে H1 ট্যাগ নাই, ইমেজ আছে কিনা, ইমেজ গুলোর মধ্যে অল্টার ট্যাগ আছে কিনা, 50টা ইমেজের মধ্যে অল্টার ট্যাগ নাই এই পুরো সাইটে। ক্যানোনিক্যাল ভার্সন, ক্যানোনিক্যাল আছে কিনা, দেখেন একটারও ক্যানোনিক্যাল নাই। খুব খারাপ জিনিস এটা। পেজিনেশন, ডিরেক্টিভিটি, অনেক কিছু সব চলে আসছে। এএমপি আছে কিনা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার ডাটা মানে স্কিমা মার্কআপ লাগানো আছে কিনা দেখতে পাচ্ছি। 244টা পেজের স্কিমা মিসিং, কোনো পেজের স্কিমা নাই। সাইট ম্যাপ আছে কিনা, সাইট ম্যাপ আছে। পেজ স্পিড কেমন, পেজ স্পিড ভালো, প্রত্যেকটা পেজের স্পিড ভালো, একবারে ক্লিয়ার, ক্লিয়ার পেজ স্পিড। তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, সার্চ কনসোলে অ্যাড করা আছে কিনা সাইটটা দেখতে পাচ্ছি। আর কি চান, গুগল অ্যানালাইটিক্স এর সাইটটা আছে কিনা দেখতে পাচ্ছি। আর কি চান বলেন, কিছুই তো লাগবে না। জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো মিনিফাই করা আছে কিনা, এগুলো মিনিফাই থাকলে লোডিং টাইমটা ভালো থাকে। আচ্ছা এখন দেখেন, আমি এই সফটওয়্যারের বিশেষত্ব তো দেখাই। এখানে এগুলো পেজগুলো কিগুলো আছে, এখানে অল আছে না, আমরা এখান থেকে অল না নিয়ে আমরা এক কাজ করি, আমরা এখান থেকে শুধু এইচটিএমএল নিব বা ইন্টারনাল লিঙ্ক গুলো নিব আমরা এখান থেকে। লিস্ট আকারে আছে creativity, search console, sitemap, link tag, answers, and the structured data, page speed, custom, analytics, search console, সবই সবই চলে আসছে। তো এখান থেকে আপনাকে ইন্টারনাল সিলেক্ট করতে হবে। ইন্টারনাল সিলেক্ট করলে এখান থেকে ইন্টারনাল লিঙ্ক গুলো আমরা পাবো। ইন্টারনাল লিঙ্ক আছে হচ্ছে টোটাল 443টা। ওকে, ইন্টারনালের মধ্যে দেখেন লিঙ্ক গুলো ভাগ করা, বিভিন্ন রকমের পেজ আছে। এইচটিএমএল যেগুলো, এগুলো হচ্ছে রিয়েলি পেজ, মানে র পেজ। আর জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো দরকার নেই আমাদের, ইমেজটা আমাদের দরকার আছে। তাহলে এইচটিএমএল আর ইমেজ এই দুইটা ফাইল অ্যানালাইসিস করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে এইচটিএমএল সিলেক্ট করি। দেখেন এইচটিএমএল পেজ কতগুলো আছে এই সাইটের মধ্যে, এইচটিএমএল পেজ আছে হচ্ছে 259টা এইচটিএমএল পেজ আছে। তার মানে আমি অলরেডি বের করে ফেলছি যে এই সাইট টোটাল কতগুলো ইউআরএল। আপনারা কি ক্লিয়ার, এই সাইটে টোটাল 259টা ক্লিয়ার ইউআরএল আছে। তাহলে এখন পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে আপনাকে আমি দেই, তাহলে আপনি খুব সহজে বের করে ফেলতে পারবেন যে ওই পেজের বা ওই সাইটের টোটাল ইউআরএল। এমনিতে যদি টোটাল ইউআরএল আপনি বের করতে চান, আপনাকে গুনতে হবে বসে বসে। হোম পেজ, অ্যাবাউট পেজ, টার্গেট পেজ, সার্ভিস পেজ, সার্ভিস কয়টা আছে, 10টা সার্ভিস, তারপরে 10টা পেজ, এই দিয়ে হলো টোটাল 20টা। তারপরে টার্মস এন্ড কন্ডিশন একটা, 21টা হলো, প্রাইভেসি পলিসি একটা, 22টা হলো। এভাবে আপনি কি গুনবেন? ই কমার্স সাইটে তো লাখ লাখ পেজ থাকে। রায়ান্স কম্পিউটার যদি এখানে আমি ছাড়ি, রায়ান্স কম্পিউটারের সাইটে মিনিমাম 2 লাখ ইউআরএল বাইরে হবে। আমার প্রোডাক্টই তো 1 লাখ, তাই না? তো এক একটা প্রোডাক্টের তো আলাদা আলাদা ইউআরএল, ঠিক আছে? সো এই সফটওয়্যার দ্বারাই এটা সম্ভব। ওকে, তাহলে আমি একটু উপরের দিকে যাই। এখানে দেখেন, প্রথমে যে ইউআরএল এটা হচ্ছে আমার হোম পেজের ইউআরএল, দ্বিতীয়ত এটা হচ্ছে ক্যানোনিক্যাল ভার্সন। ঠিক আছে, আমার ক্যানোনিক্যাল ভার্সনটাই দরকার, এখান থেকে আমি দেখব। তো এই ইউআরএলটার, আমি এই ইউআরএলটা একটু দেখি। এই ইউআরএলটার স্ট্যাটাস কোড হচ্ছে 200। 200 স্ট্যাটাস কোড মানে হচ্ছে পার্মানেন্টলি মুভ ওকে, মানে এই পেজটা সাকসেসফুলি গুগলে ইন্ডেক্স করা আছে। ওকে, আচ্ছা। তারপরে দেখেন এখানে এই যে পেজটা হোম পেজ, এই যে এই পেজটা, এটা কিন্তু হোম পেজ আমাদের। এই হোম পেজের টাইটেল কি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে টাইটেল। এটা হচ্ছে প্রাইম ব্যাংক আনরিসোর্স লোন আইসিটি সেক্টর, এটা হচ্ছে টাইটেল দেওয়া আছে। টাইটেলটা কত ক্যারেক্টারে, টাইটেলটা 68 ক্যারেক্টারে, কত পিক্সেলে সেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন,
সেই সাইটের মেটা ডিসক্রিপশন হচ্ছে এটা। আচ্ছা, আমরা প্রথমটা দেখি, এটা দেখি, হ্যাঁ, এটা দেখি। এটার যে টাইটেলটা হচ্ছে টাইটেলটা এখানে ব্ল্যাঙ্ক। আচ্ছা, টাইটেলটা হচ্ছে টেক লাইফ, লিড দ্য টেক লাইফ, এটা হচ্ছে টাইটেল। আর টেক লাইফ ইজ এ পপুলার লিডিং অনলাইন নিউজ পেপার, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন হচ্ছে দেওয়া আছে কত, 206 ক্যারেক্টারে দেওয়া আছে, বাট এটা হওয়া উচিত কত, 160। সো দ্যাটস দ্য ইরর। ওকে, কিছু মেটা কিওয়ার্ড দেওয়া আছে এখানে, যে এগুলো হচ্ছে মেটা কিওয়ার্ড। তো মেটা কিওয়ার্ডের আসলে কোনো ভ্যালু নাই, 2018 পর থেকে মেটা কিওয়ার্ড আর গুগল ভ্যালু দেয় না। তো এখানে দিয়ে কোনো লাভ নেই, এর হুদেই ফাও দিয়ে রাখছে। তারপরে দেখি এখানে, এটা হচ্ছে মেটা কিওয়ার্ডের লেন্থ, দরকার নাই। H1 খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে H1 সবসময় কিওয়ার্ড করতে হয়, কিওয়ার্ডকে হেডিং এ রাখতে হয়, মনে আছে? আমি কিন্তু শিখাইছিলাম আপনাদের, যখন অন পেজে ছিল শিখাই, তখন বলছিলাম যে সবসময় আপনার H1 ট্যাগের মধ্যে বা হেডিং ট্যাগের মধ্যে কিওয়ার্ড রাখতে হবে। এখানে কি দেওয়া হয়, স্পেশাল নিউজ, খুব বাজে একটা জিনিস, এটা কোনো কিওয়ার্ড নাই। H1 এর লেন্থ হচ্ছে 11 ক্যারেক্টার। H2 এর মধ্যে দেওয়া আছে অল নিউজ, এটাও খুব বাজে একটা জিনিস। H2 1, আরেকটা H2 আছে, H2 আর নাই, আর কিছু নাই এখানে। আর এদিকে আছেন সেই হোম পেজের টোটাল কত ওয়ার্ডের কন্টেন্ট আছে দেখতে পাচ্ছি, টেক্সটের রেশিও, HTML এর রেশিও দেখতে পাচ্ছি, কতগুলো ইন্টারনাল লিংক আছে, কতগুলো এক্সটার্নাল লিংক আছে এখানে দেখতে পাচ্ছি। তো কতগুলো ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি জাস্ট আলাদা আলাদা ভাবে। ক্লিয়ার? এখন কি করব, এটা আমরা জাস্ট এক্সপোর্ট করি এখান থেকে, করে এক্সেল থেকে বুঝতে আর একটু ভালো লাগবে আমাদের। ওকে, এখান থেকে আমরা এটাকে এক্সেল আকারে নিলাম। এই যে ইন্টারনাল HTML, ওকে, এটা আমি ডাউনলোড করে ফেলছি। এখন এটাকে ওপেন করি, এক্সেলে বুঝতে খুব সহজ হবে, খুব সুন্দর লাগবে এক্সেল। এখন আমরা একটা প্রত্যেকটা পেজ ধরে ধরে অ্যানালাইসিস করতে পারবো এক্সেল থেকে। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পেজের অ্যাড্রেস, আর এটা হচ্ছে ওয়েবসাইটের পেজটা কি ধরনের পেজ সেটা। তো কি ধরনের পেজ এটা আমরা জানি, তো আমাদের এক্সেল এটা না রাখলেও সমস্যা নেই, আমরা কেটে দিচ্ছি। স্ট্যাটাস কোড হচ্ছে 200, এটা আমরা একটু রাখি, কারণ কিছু কিছু ব্রোকেন ইউআরএল এর মধ্যে আছে, যেমন এটা হচ্ছে ব্রোকেন ইউআরএল 404। সো এগুলো বুঝতে সহজ সুবিধা হবে আমাদের, যে এটা আবার 302 মানে টেম্পোরারি রিডাইরেক্ট করা আছে, এই যে রিডাইরেক্টেড। আবার কিছু আছে সার্ভার ইরর আছে কিছু। সো এগুলো আমাদের বোঝার জন্য আমাদের স্ট্যাটাস কোডটা এখানে রাখতে হবে, এটা কাটার দরকার নাই। এখানে ইন্ডেক্সিবল, এটা দরকার নেই, কারণ যেগুলো 200 সেগুলো সবই ইন্ডেক্সিবল, আর যেগুলো 200 এর বাইরে ওগুলো ইন্ডেক্স হবে না। এটা আপাতত আমি এখানে রাখতেছি না, আমি একটু ঘরগুলো কমাচ্ছি আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কি, এটা হচ্ছে আমার টাইটেল 1, এটা হচ্ছে টাইটেল। তাহলে এই পেজের টাইটেল হচ্ছে এটা, এই পেজের টাইটেল হচ্ছে এটা, এই পেজের টাইটেল হচ্ছে এটা, তাই না? প্রত্যেকটা পেজেরই আলাদা আলাদা টাইটেল দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে টাইটেলের লেংথ, টাইটেলের লেংথটা আমাদের খুবই দরকার। টাইটেল আমাদের 60 ক্যারেক্টারের উপরে যেন না হয় খেয়াল করতে হবে। এখানে দেখেন একটা টাইটেল আছে 80 ক্যারেক্টার, এটা খারাপ জিনিস, এটা চেঞ্জ করতে হবে। এটা আছে 68, এটা কমাইতে হবে, এটা কমাইতে হবে 77। সো ক্লায়েন্টকে এগুলো আমার বলতে হবে, ঠিক আছে, যে এই ফাইলটা এই এক্সেলটা আমি ক্লায়েন্ট পাঠিয়ে দেবো, দিয়ে বলবো যে এই যে দেখেন আপনার কি সমস্যা আপনার সাইটের মধ্যে, আপনি টাইটেল গুলো দিচ্ছেন কপি টাইটেল আছে কিছু, আবার টাইটেল গুলোর লেংথ দিচ্ছেন হচ্ছে খুব উল্টাপাল্টা লেংথ দিচ্ছেন। আচ্ছা, এই পিক্সেলটা আমাদের প্রয়োজন নাই, কেটে দিচ্ছি। এখন মেটা ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট। কপি টাইটেল গুলো এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা আর এটা সেম, দেখছেন? এই যে সেম, দেখেই বোঝা যাচ্ছে যে কপি, বুঝতে পারছেন? এই অ্যাবাউট পেজের টাইটেল আর বিগ ডাটা, এই দুইটা পেজের টাইটেল দেখেন সেম, এই যে সেম, বুঝা গেছে? এবং দেখেন মেটা ডেসক্রিপশনও সেম। এই যে কপি, এই কপিটা তো থাকা যাবে না, ইউনিক হইতে হবে, এটার সাথে এটার ইউনিক হতে হবে, ইউনিকনেস থাকতে হবে, প্রত্যেকটা টাইটেল আলাদা। হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা পেজের টাইটেল আলাদা আলাদা হবে। টাইটেল যদি সেম হয় তাহলে সার্চ ইঞ্জিনের রোবট কনফিউজড হয়ে যায় যে আসলে এই পেজের কন্টেন্টটা কিসের উপরে, কারণ ও তো সেম কন্টেন্ট এর আগে আরেকটা পেয়ে আসছে, তখন ওটার সাথে ও গুলাই ফেলবে,
তখন ও এই দুইটাকেই কি করবে জানেন, ব্ল্যাক লিস্টেড করে রাখবে, দুইটাকেই ব্ল্যাক লিস্টেড করে রাখবে, যে দুটো কপি আছে। জীবনেও গুগলে এগুলো র্যাঙ্ক দিবে না, ঠিক আছে? আচ্ছা, তো টাইটেল মেটা ডিসক্রিপশন দুইটাই আলাদা হতে হবে, বাট দেখেন দুইটাই সেম। সো ক্লায়েন্টকে এগুলো বুঝাই দিব যে আপনি এখান থেকে দেখেন কোনগুলো টাইটেল আছে, ডুপ্লিকেট টাইটেল খুঁজে বের করেন। আচ্ছা, মেটা ডিসক্রিপশন পেলাম, প্রত্যেকটা পেজের আলাদা আলাদা মেটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি। এত ভালোভাবে কোথাও পাওয়া যাবে না, পৃথিবীর কোনো সফটওয়্যার এই জিনিস বের করে দিবে না। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশনের লেংথ, এটাও ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি আপনাদের শিখাইছি যে মেটা ডিসক্রিপশনের লেংথ সবসময় কত হওয়া উচিত, 160 ক্যারেক্টার সর্বোচ্চ। মনে আছে আপনাদের? হ্যালো, আচ্ছা, তাহলে মেটা ডিসক্রিপশনের লেংথ হওয়া উচিত 160 ক্যারেক্টার সর্বোচ্চ, বাট এখানে কত, 206। এখানে দেখেন 206, 153, এটা ঠিক আছে, 206, 206, এ খুব খারাপ এই জিনিস, এটা চেঞ্জ করতে হবে এগুলো। তো ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি মেটা ডিসক্রিপশনের লেন্থ কমান, নাহলে আমাকে এখানে মেটা ডিসক্রিপশন গুলো এডিট করে দিতে হবে, এডিট করে দিয়ে এক্সেলটা পাঠিয়ে দিয়ে বলতে হবে যে এটা আপডেট করে নিতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশনের পিক্সেল দরকার নেই, কেটে দেন। মেটা কিওয়ার্ড, এটাও দরকার নেই, কেটে দেন। তারপর মেটা কিওয়ার্ড, এগুলো কিছু দরকার নেই। হেডিং দরকার আছে, হেডিং এর লেন্থ দরকার নেই আমাদের। হেডিং 2, এটাও দরকার, হেডিং 2 এর লেন্থ দরকার নেই। আচ্ছা, হেডিং 2, হেডিং 2 1, হেডিং 2 2, মানে হেডিং তো দুই চারটা হতে পারে, H2 একটাই হবে, বাট H1 একটাই হবে, বাট H2 তো দুই তিনটা চারটা থাকতে পারে, তাই না? এই যে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম H2, এটা হচ্ছে দ্বিতীয় H2, এটা হচ্ছে থার্ড H2, হ্যাঁ? আচ্ছা। ও শিট, এখানে একটা বিশাল প্রবলেম আছে, খেয়াল করে দেখেন। H1 1, H1 2, হেডিং আছে দুইটা। আমরা কি জানি, H1 সবসময় একটা হবে, একটা সাইটের টাইটেল একটাই হয়। দেখেন টাইটেল দুইটা, এই যে H1 1, H1 2, এটা কিন্তু সাইটের একটা, মানে কি বলবো, মানে এই সাইটের র্যাঙ্ক বাড়ানোর জন্য একটা, মানে যথেষ্ট একটা জিনিস। এটুকু হলেই সাইটের র্যাঙ্ক বাস হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? সো এটা ক্লায়েন্টকে দিতে হবে, দিয়ে বলতে হবে যে এই H1 2 ফেলে দেন, দিয়ে শুধু H1 মানে H1 1 রাখেন, মানে H1 একটা হবে, H2 দুই তিনটা হতে পারে, সমস্যা নেই, কিন্তু H1 যেন একটা হয়, এটা এসইও রুলস। দেখেন H2 দুইটা আছে, কি কি H2 দেওয়া আছে সেটা বুঝতে পারলাম। H2 লেংথ এগুলো কিছু লাগবে না, এগুলো সবকিছু কেটে দেন। কেটে দেওয়ার পরে এখানে সাইজটাও কেটে দিচ্ছি। ওয়ার্ড কাউন্ট, এটা খুব জরুরি, মানে আমার যে পেজটা আছে, এই যে পেজ, এই যে এই পেজে টোটাল কত ওয়ার্ডের কন্টেন্ট আছে সেটা। এই যে। আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু আমরা মিউট করি নাকি? ওকে, তো এখানে ওয়ার্ড কাউন্ট বলতে বোঝানো হচ্ছে যে যে পেজটার মধ্যে ঢুকছি সেই পেজে টোটাল কত ওয়ার্ড আছে সেটা। আর টেক্সট রেশিওটা আমাদের খুব বেশি দরকার নাই, বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। এখন কথা হচ্ছে যে এটা যদি আমাদের ইয়া হতো, ওয়ার্ডপ্রেসের সাইট হতো, তাহলে এই সমস্ত, এই যে টাইটেল মেটা ডিসক্রিপশন গুলো আমরা র্যাঙ্ক নিতে ঠিক করে ফেলতে পারতাম। বোঝা গেছে ব্যাপারটা? কারণ এটা তো জানেন যে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা, মানে টাইটেল মেটা ডিসক্রিপশন অটোমেটিক্যালি র্যাঙ্ক ম্যাপ আপনাকে ঠিক করার জন্য বলবে, তাই না? বলবে না, বলেন? বলবে। তারপরে আমাদের এই H1 দেওয়ার জন্য র্যাঙ্ক ম্যাপ বলবে, H2 দেওয়ার জন্য র্যাঙ্ক ম্যাপ বলবে, অনেক কিছু র্যাঙ্ক ম্যাপ আমাদেরকে বলতে পারে। তো আমরা ওই অনুযায়ী সবকিছু ঠিক করে ফেলতে পারতাম, বাট এই যে এই সাইটটা, এটা তো র্যাঙ্ক ম্যাপে করা না, এটা র পিএসপি কোড করে বানানো এই সাইটটা। তাহলে আমি এই সাইটটা কিভাবে ঠিক করবো বলেন, তাই না? তো এই জন্য এই এক্সেল এর শীটটা ক্লায়েন্টকে পাঠাবো, পাঠায় বলবো যে এই সমস্যা আছে, আপনি ঠিক করে ফেলেন। হ্যাঁ 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 হ্যাঁ, যদি সাইটটা ওয়ার্ডপ্রেসে বানানো হয় তাহলে আমরা খুব সহজে নিজেরা এগুলা করে ফেলতে পারবো, বাট ওয়েবসাইট তো ওয়ার্ডপ্রেসে বানানো না, ওয়েবসাইটটা পিএসপি দিয়ে বানানো।
পিএসপি দিয়ে বানাতে গেলে আমাদের পিএসপির অ্যাক্সেস দরকার, তাই না? তাহলে পিএসপির অ্যাক্সেস আমি কই পাবো? আর পিএসপির অ্যাক্সেস পাইলেও আমি যে এই জিনিসগুলো এত সহজে বসাতে পারবো তাই তো না। হ্যাঁ ঠিক আছে, আমি পিএসপি জানি, আমি খুব সহজে হয়তো এডিট করে ফেলতে পারবো, বাট আমার যে ক্লায়েন্ট আছে, হ্যাঁ কোড করা লাগবে, কোনো জায়গায় যদি একটা ঝামেলা হয়, মিসিং হয়, তখন দেখা যাচ্ছে অনেক সমস্যা ক্রিয়েট হবে না। আচ্ছা, তো এই জন্য আসলে আমরা এই জিনিসগুলো ওয়ার্ডপ্রেস সাজেস্ট করি ক্লায়েন্টদের সবসময় ওয়েবসাইট বানানোর জন্য। আচ্ছা যাই হোক, এখানে ওয়ার্ড কাউন্টটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দেখেন আপনারা অনেকেই হয়তো বুঝেন না যে একটা সাইটে কত ওয়ার্ডের কন্টেন্ট দেখা উচিত। সো কম্পিটিটরের ওয়েবসাইট অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কম্পিটিটর তার পেজের মধ্যে অ্যাভারেজ কেমন ওয়ার্ডের কন্টেন্ট ব্যবহার করে, 4000, 2000, 5000, 3000 বা কত ওয়ার্ডের কন্টেন্ট ব্যবহার করে। এগুলো দেখে আইডিয়া নিলেই আসলে বুঝতে পারবেন যে কত ওয়ার্ডের কন্টেন্ট আপনার লেখা। আর কিওয়ার্ড রিভিউলার তো সবসময় কন্টেন্ট সাজেস্টই করে, তো এগুলো নিয়ে এত চিন্তাই নেই। হ্যাঁ, এখানে ইন লিঙ্কটা আপাতত দরকার নেই। আচ্ছা, ইন লিঙ্কটা দরকার আছে, ইন লিঙ্কটা আমরা রাখি, এটা কেটে দিচ্ছি এখানে। এটা হচ্ছে ইউনিক লিঙ্ক, এটাও লাগবে না। পার্সেন্টেজ এক্সটার্নাল লিঙ্ক, এই যে এক্সটার্নাল লিঙ্ক, এই পেজ থেকে কতগুলো পেজকে এক্সটার্নালি লিঙ্ক কানেক্ট করা, এগুলো হচ্ছে ইন্টারনাল লিঙ্ক করা, এগুলো হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক কানেক্ট করা। কতগুলো এক্সটার্নাল লিঙ্ক আছে, সেই এক্সটার্নাল লিঙ্ক গুলো আমাদের এখানে দিতে হবে। আর এরপরে আমাদের আসলে আর তেমন কিছু দরকার নাই। দুই একটা রিডাইরেকশন আছে, রিডাইরেকশন গুলো আমরা একটু দেখে নেব। এই যে প্রথম যে ফার্স্ট পেজটা, হোম পেজটা রিডাইরেক্ট করানো আছে, এইচটিটিপির সাথে এইচটিটিপিএস ভার্সন রিডাইরেক্ট করানো আছে। এবং রিডাইরেক্টটা হচ্ছে কি ধরনের রিডাইরেক্ট? এইচটিটিপি রিডাইরেক্ট করানো আছে। হ্যাঁ, এটা 301 302 রিডাইরেক্ট না, এটা হচ্ছে tech5.com.bd ইনকোডেড অ্যাড্রেস, ইউআরএল ইনকোডেড অ্যাড্রেস। তো এটা জাস্ট হলেও হবে, না হলেও হবে, এটা রেখে দিতে পারেন, সমস্যা নেই, এটা দরকার নেই। মূলত হচ্ছে এই কয়েকটা জিনিস আমাদের খুব দরকার, ঠিক আছে? তো আমি এটা একটু সেভ করে রাখতেছি, কারণ এই সেম জিনিসটাই আমি আবার আমার ক্লায়েন্টকে দিব, তো এই কারণে আমাকে এটা সেভ করে রাখতে হবে। আমি ডিরেক্ট এটা আমার ক্লায়েন্টকে পাঠাবো, ঠিক আছে? তো আমি আপনাদের সামনে একটা লাইভ প্রজেক্ট করলাম, এটাকে সিএসভি তে নিয়ে এক্সেল আউটপুটের ফরম্যাটে আমি এটা সেভ করি। এক্সেল আউটপুট সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে। তো এটা আমার ডেস্কটপ সেভ করছি, এই যে ডেস্কটপ, এতেই ক্লায়েন্টকে আমি পাঠিয়ে দিব। তো হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে কি? ডাবল ক্লিক করলে তো ইনস্টল অপশন চলে আসবে। না না, এরকম কোনো খোলার অপশন কখন আসবে না। এই যারা ইনস্টল করছেন আপনাদের কি খোলার অপশন আছে এরকম? সেটাই। ডাবল ক্লিক করলে ইনস্টল আসবে, অথবা রাইট সাইডে ক্লিক করে ওপেন উইথ অ্যাডমিনিস্ট্রেটর বা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলেও হবে। আপনারা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারতেছেন না, বলেন আমি কি করবো আপনাদের নিয়ে? আচ্ছা আমি বলে দিচ্ছি, দেখেন আমার পিসিতে খেয়াল করেন। সফটওয়্যার, এই যে স্ক্রিন, আচ্ছা স্ক্রিন কি দেওয়া আছে, স্ক্রিন এটাকে স্টার্ট করে নিয়ে start। এটাও আমার দেখা দিচ্ছে, কিন্তু দেখেন এটা কিন্তু দেখানোর কথা না। আচ্ছা এই যে আসছে না, এই যে আসলো। আচ্ছা এটা হচ্ছে উইন্ডার নামের একটা সফটওয়্যার আছে, উইন্ডার, বুঝতে পারছেন সফটওয়্যারটার নাম? এই যে দেখেন, এই যে এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করে, এক্সট্রাক্ট করলে, আচ্ছা মাইক্রোফোনটা মিউট করে দেবো। আচ্ছা এক্সট্রাক্ট করলে এখানে পাওয়া যাবে এই যে স্কিমিং ফগ, ভেতরে ঢুকবেন, ঢুকার পরে দেখেন এই যে এটা হচ্ছে সফটওয়্যার, ডাবল ক্লিক করলে ইনস্টল অপশন চলে আসবে। আর এই কি গেমটা এক্সট্রাক্ট করবেন, এটার মধ্যে কি জেনারেশন আছে, এটার থেকে কি গেনে ক্লিক করলে আপনারা
এটার যে লাইসেন্স কিট আছে লাইসেন্স কিটটা পেয়ে যাবেন। সেই লাইসেন্স কিটে এসে এখানে এই যে ইন্টার লাইসেন্স ক্লিক করে এখানে বসাবেন license টা, তাহলে এটা পেইড হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের স্কিমিং ফগ। আচ্ছা, লাইসেন্সের ব্যাপারটা আবার দেখাচ্ছি। এখান থেকে দেখাই, আপনারা এই যে এইটা এক্সট্রাক্ট করবেন। ঠিক আছে? এক্সট্রাক্ট করলে আপনাদের ফাইল আসবে। ফাইলটা কেমন আমি দেখাই দিই। ফাইলটা হচ্ছে এই যে এইরকম আসবে। তো এখানে জাস্ট কি গেনের উপরে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, করলে এই এই লাইসেন্স কিটা চলে আসবে। এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড। বুঝতে পারছেন? এইটাই আপনি কপি করে নিয়ে এসে এই যে এখানে বসাবেন। ইউজার লাইসেন্স এসে এখানে ইউজার নেম জায়গায় ইউজার নেম, এখানে পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ডে দিয়ে ওকেতে ক্লিক করলে আপনার এটা পেয়ে যাবে। এখন বুঝতে পারছেন? হ্যালো? সবারই থাকবে, সবারই থাকবে। এই যে দেখাই দিলাম আমি। এই যে সবারই আছে। এটা এক্সট্রাক্ট করলেই জাস্ট হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু ভালো। তো ঠিক আছে, আপনারা কাজ করেন। আমি আপনাদের ওয়েবসাইটের লিস্টগুলো একটু পরে মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি। ওই সাইটগুলো আপনারা অ্যানালাইসিস করবেন। ঠিক আছে? তো আপনারা কাজ শুরু করে দেন। আর কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, মেসেঞ্জার গ্রুপেই বলবেন। আমি মেসেঞ্জার গ্রুপের মধ্যে আছি। ঠিক আছে? লিভ নিবেন না কেউ, কেউ লিভ নিবেন না। মানে ক্লাস শেষ না হওয়া পর্যন্ত, মানে একবারে একটা না বাজা পর্যন্ত কেউ লিভ নিবেন না এখান থেকে। সেভাবে থাকেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা সব করে দিচ্ছি। আর আপনারা কাজ করেন। আর প্রবলেম হলে বলেন, আমি আমি আছি। ঠিক আছে? প্রত্যেক দিন। হ্যালো? হ্যাঁ। যে বুঝিনি। হ্যাঁ, 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 হ্যাঁ। ও, ওইখান থেকে দেখেন ইন্টারনাল অপশন আছে। ইন্টারনাল সিলেক্ট করে এইচটিএমএল সিলেক্ট করতে হবে। ভিডিওটা দিয়ে দিচ্ছি এখনই, তাহলে বুঝবেন।